আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি বিজনেস ট্যাক্সেশন। বিজনেস ট্যাক্সেশনের আলোচনায় আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম সেকশন 30 নিয়ে, যেটা হচ্ছে ডিডাকশন নট এডমিসিবল ইন সার্টেন সার্কামস্ট্যান্সেস। আমরা সেকশন 28 থেকে মূলত বিজনেস ট্যাক্সেশন নিয়ে আলোচনা করছি, যেখানে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের বিষয়টুকু বলা আছে সেকশন 28 এ, এবং সেকশন 29 এ বলা আছে ডিডাকশনস ফ্রম ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। এবং আমরা বিগত ক্লাসে যে আলোচনাটা করলাম সেকশন 30 তে, যে সকল ডিডাকশন এডমিজিবল হবে না, কি কি কারণে হবে না, কিছু কমপ্লায়েন্সের কথা বলা আছে। এই কমপ্লায়েন্স গুলা আমরা মেনটেন করতে না পারলে ডিডাকশন গুলা এডমিজিবল হবে না। যদিও আমাদের আহ, আহ, খরচটুকু হয়েছে ঠিকই, কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে এই ডিডাকশন গুলা এডমিজিবল হবে না। আচ্ছা, তো আমরা সেকশন 30 তে দেখেছি অনেকগুলা বিষয় বলা আছে যে এই এই কাজ করতে হবে, না হলে এটা অ্যাডমিসিবল হবে না, না হলে ডিডাকশনটা অ্যাডমিসিবল হবে না। তো সাধারণভাবে জাতীয় রাজস্ব বোর্ড দেখলো যে এটা অ্যাডমিসিবল না হলে আমরা এটা এক্সপেন্স হিসাবে ক্লেম করতে পারছি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি এই কমপ্লায়েন্স গুলা মেনটেন না করি, এখানে আমরা একভাবে ক্ষতিগ্রস্ত হয়তো হচ্ছি, আমাদের ডিডাকশন গুলো অ্যাডমিসিবল হচ্ছে না। আহ, কিন- আহ, কি- আহ, কি- কি- আহ, এটা হয়তোবা আমাদের মানে ট্যাক্স লাইবিলিটি একটু বাড়তে পারে ক্ষেত্র বিশেষে, ডিডাকশন অ্যাডমিসিবল না হওয়ার কারণে। আবার সেমও থাকতে পারে, কারণ মিনিমাম ট্যাক্সের কিছু বিষয় আছে এই ক্ষেত্রে। তো কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড, আহ, রাজস্ব কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। দেখা যায় যে কোম্পানিগুলা কমপ্লায়েন্স মেনটেন না করলে। সেই জন্য এখানে সেকশন 30 A এবং সেকশন 30B আরো দুইটা সেকশন অ্যাড করা হয়েছে, প্রভিশন অফ ডিসঅ্যালাউন্স আর ট্রিটমেন্ট অফ ডিসঅ্যালাউন্সেস। আমরা সেকশন 30A টা দেখবো। সেকশন 30A তে বলা আছে, এটা 2012 সালে এটা আহ, এই সেকশনটা সন্নিবেশিত, 2002 সালে সন্নিবেশিত করা হয়েছে। এটা 30A তে বলা আছে, notwithstanding anything contained in section 28, 29 and 30, the deputy commissioner of taxes shall not make any disallowance or deduction for any year from any claim made by an SSC in the trading account or profit or loss account without specifying reason for such disallowance or deduction. খেয়াল করে দেখেন, এখানে সেকশন 30A তে আপনি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর এখানে রিজনটা উল্লেখ করতে হবে। কোনো কারণ উল্লেখ না করে উনি কোনো ডিসঅ্যালাউন্স করতে পারবেন না। এটা অর্থ আইন 2002 এর মাধ্যমে এই চেঞ্জটুকু এসেছে। অর্থ আইন 2002 এর মাধ্যমে এই চেঞ্জটুকু এসেছে। আমরা এই চেঞ্জটা আমরা যদি একটু পরিপত্র 2002-3 আমার কাছে এটার সফট কপি নেই, আমি একটু দেখে আমি একটু পড়ছি। পরিপত্র 2002-3 এই বিষয়টা কি, আমরা পরিপত্র 2002-3টা একটু দেখে নিচ্ছি, দেয়া আছে কিনা আমি দেখি। এই পরিপত্র 2000 যেহেতু অর্থায়ন 2002 এর মধ্যে এটা আছে, আমরা পরিপত্র 2 এখানে বলা আছে, আমরা 30A, যেটা 30A, 30A ধারা সংযোজনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের বাণিজ্যিক
ও লাভ ক্ষতি হিসাবে প্রদর্শিত খরচ বা দাবিকে বিনা যুক্তিতে বা প্রমাণ ব্যতিরেকে অগ্রাহ্য না করার বিধান করা হয়েছে। দেখেন এখানে শব্দ চয়ন করা হয়েছে এরকম, বিনা যুক্তিতে বা প্রমাণ ব্যতিরেকে, যুক্তি ছাড়া কিংবা কোনো যুক্তি প্রমাণ ছাড়া অগ্রাহ্য করতে পারবেন না ডিপটি কমিশনার অফ ট্যাক্সেস, মানে উনার ইচ্ছা খুশি মতো উনি অগ্রাহ্য করতে পারবেন না। 30A তে এই বিষয়টুকু বলা আছে। অর্থাৎ বাণিজ্যিক ও লাভ ক্ষতি হিসাবের কোনো খাত থেকে কোনো অঙ্ক অগ্রাহ্য কিংবা আয়ের সাথে সংযোজন করতে হলে তার কারণ উপকর কমিশনারকে কর নির্ধারণ আদেশে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ বিধান 2002-3 কর বছরের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে 2002-3 থেকেই এই বিধানটা প্রযোজ্য 30A। তাহলে এখানে 28, 29 এবং 30 এর মাধ্যমে আমরা অ্যাডমিসেবল ডিডাকশন দেখেছি। আবার কোন কোন ডিডাকশন অ্যাডমিসেবল হবে না, কোন কোন কেসে অ্যাডমিসেবল হবে না, এই বিষয়টা দেখেছি আমরা 30-তে। তো এই সেকশন 30 অনুযায়ী অ্যাডমিসেবল হলো না মনে করেন, কিংবা 29 অনুযায়ী আমরা সেকশন 19 এর কিছু ইয়েগুলো দেখেছিলাম, অ্যাডমিসেবল হওয়া না হওয়ার বিষয়ে কিছু প্রভিশন আছে। তো এই বিষয়গুলা ডিসিটি যখন অগ্রাহ্য করবেন তখন তাকে অবশ্যই যুক্তি দিতে হবে, প্রমাণ দিতে হবে অথবা প্রমাণ দিতে হবে। এটা কারণটা যৌক্তিক হতে হবে, লজিক্যাল, যেটা লজিকের মাধ্যমে, এবং এটা কর নির্ধারণী আদেশে উল্লেখ থাকতে হবে এই বিষয়টুকু। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বিউটি। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে প্রত্যেকটা জায়গায় আহ ভারসাম্য করা হয়েছে। একদিক দিয়ে আয়কর কর্তৃপক্ষকে ক্ষমতা দেয়া হয়েছে আহ করদাতাকে ধরার জন্য বিভিন্ন কমপ্লায়েন্স যাতে করদাতা মেনটেন করেন বিভিন্ন জায়গায় ক্ষমতা দেওয়া হয়েছে। আবার অপর দিক দিয়ে এই ক্ষমতাটাকে একটা আইনি কাঠামোর মাধ্যমে একটা লজিক্যাল করা হয়েছে, ভারসাম্য সৃষ্টি করা হয়েছে এখানে ক্ষমতার। এই 30 এর মাধ্যমে ক্ষমতার ভারসাম্যটুকু করা হলো, যে এখন অগ্রাহ্য যে করবেন উনি উনার ইচ্ছা খুশি মতো অগ্রাহ্য করতে পারবেন না। অগ্রাহ্য করার ক্ষেত্রে অবশ্যই যৌক্তিক কারণ থাকতে হবে এবং প্রমাণ থাকতে হবে। যৌক্তিক কারণ অথবা প্রমাণ উপকর কমিশনারকে অবশ্যই কর নির্ধারণী আদেশে উল্লেখ করতে হবে। ক্লিয়ার কিনা বিষয়টা? 30A ধারাটা একটা স্ট্রং ধারা, একটা শক্তিশালী স্টেটমেন্ট বলা আছে এখানে, যে ডিসিটি খেয়াল খুশি মতো কিছু করতে পারবেন না, যুক্তি প্রমাণ থাকতে হবে এবং এটা কর নির্ধারণী আদেশে লিখতে হবে তাকে। এই বিষয়টা আরো ক্লিয়ারলি আমরা যদি 2002-3 পরিপত্রে দেখি তাহলে এখানে কিন্তু বাংলায় আরো বিস্তারিত ভাবে বলা আছে, এবং যেটা বলা আছে এটা জাতীয় রাজস্ব বোর্ডই এই ব্যাখ্যাটুকু দিয়েছেন। এই আহ, আইনের আইনের এই ব্যাখ্যাটুকু জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক দেয়া। তো এটা উপকর কমিশনার মানতে বাধ্য। ক্লিয়ার কিনা সেকশন 30A, কিংবা কোনো কোয়েশ্চন আছে কিনা এটা নিয়ে? এইটা স্যার এই বছর যুক্ত হয়েছে না? না, এটা 2002 সাল থেকে আছে। 2 সাল থেকে আছে। মানে 20 বছর ধরে আছে এটা, এখন তো 2022 সাল। এটা 2002 সাল থেকে আছে। জনহিতকর একটা ইয়া, হ্যাঁ, মানে একক মানে সূত্রভাবে একচ্ছত্র কিছু নাই, এবং নাই। এই সকল বিষয়ে করদাতা কিংবা করদাতার প্রতিনিধি যারা প্র্যাকটিশনার, তারা যদি এইসব বিষয়ে সম্পর্কে ভালোভাবে না জানেন তাহলে কিন্তু দেখা যায় যে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন, যে ট্যাক্স অফিসে গিয়ে বিভিন্ন হয়রানির শিকার হন। উনার জানা আছে ইললজিক্যাল কিছু করতে পারবেন না, একেবারে ক্লিয়ারলি বলা আছে সেকশন 28, 29, 30, মানে বিজনেস ট্যাক্সেশনের মূল বিষয়ই তো 28, 29, 30 তে বলা আছে। একেবারেই মূল বিষয় যে ব্যবসা বা পেশা খাতে আয় 28 এ বলা আছে, এবং আয়ের যে ডিডাকশন
গুলা 29 বলা আছে এবং 30 তে ডিডাকশন কোনগুলা অ্যাডমিসিবল হবে না এগুলা বলা আছে। তো এই 28, 29, 30 তে যাই থাকুক না কেন, যত ক্ষমতাই দেয়া থাকুক না কেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসকে, উনি যুক্তি কিংবা প্রমাণ দুইটা ছাড়া কোনো কিছুই, কোনো ক্লেমড এক্সপেন্স উনি কিংবা কোনো ডিডাকশনই উনি ইয়ে করতে পারবেন না। ট্রেডিং অ্যাকাউন্ট কিংবা প্রফিট অর লস অ্যাকাউন্ট থেকে বাদ দিতে ডিসঅ্যালাউন্স করতে পারবেন না যৌক্তিক কারণ ছাড়া, এবং প্রমাণ থাকতে হবে। জাকির ভাই ক্লিয়ার কিনা বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। তার মানে আমরা যেসব অ্যাসেসমেন্ট অর্ডার, আপনি যদি একটু খেয়াল করে দেখেন অ্যাসেসমেন্ট অর্ডার গুলা, এখানে এই সেকশনে অনেক বিষয়ে 30 তে অনেক বিষয় আটকে যায়। অনেক সময় ডিসিটি প্রাক্কলন করে ফেলেন, এক্সপেন্স প্রদর্শিত ইয়েটা প্রাক্কলন করে ফেলেন। তাহলে প্রাক্কলনের ক্ষেত্রে প্রদর্শিত খরচ অগ্রাহ্য করে উনি প্রাক্কলন করে ফেলেন। প্রাক্কলনের ক্ষেত্রে তাকে তো এখানে আপনার যৌক্তিক কারণ দিতে হবে কিংবা কোনো প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া প্রাক্কলন করা সম্ভব হচ্ছে না। প্রাক্কলনের ক্ষমতা দেয়া আছে, কিন্তু এখানে তো আবার বার করে দেয়া আছে 28, 29, 30 তে এই বিষয়টা। 28, 29, 30 তে যাই থাকুক না কেন, এখানে ডিসিটি চাইলেই এটা আপনাকে ইয়ে করতে পারবে। তো সেকশন 30 এটা ট্যাক্স পেয়ারদের জন্য এটা একটা ভালো সেকশন। আচ্ছা, এখন আমরা সেকশন 30 বিটা দেখবো। 30 বিটা একটু বিপরীত। 30 বিটা কি বলা আছে? ট্রিটমেন্ট অফ ডিসঅ্যালাউন্সেস। আমরা 30 বিটা ওপেন করছি। এটা খুব ইন্টারেস্টিং একটা সেকশন 30 বি, নতুন এসেছে সেকশনটা। আমরা দেখেন এখানে খুব সংক্ষেপে দেয়া আছে 30 বিটা। Notwithstanding anything contained in section 82C, section 82C হচ্ছে মিনিমাম ট্যাক্সের একটা সেকশন। আমরা এই সেকশনটা পরে আলোচনা করব, বিস্তারিতই আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেকশন 82C তে যাই থাকুক, যাই বলা থাকুক না কেন, or any loss or profit, লস কিংবা প্রফিট যাই হোক না কেন, computed under the head income from business or profession, মানে ইনকাম ফ্রম বিজনেস ও প্রফেশনাল লস হোক বা প্রফিট হোক, যাই হোক না কেন, the amount of disallowances made under section 30 shall be treated separately as income from business or profession, and tax shall be payable thereon at the regular rate. এটা দেখেন, আপনাকে 30A তে যেমন বলা আছে যে সেকশন 28, 29 এবং 30 তে যাই থাকুক না কেন ডিসিটি চাইলেই কোনো ডিসঅ্যালাউন্সেস করতে পারবে, কোনো ডিডাকশন ডিসঅ্যালাউ করতে পারবেন না যদি না যৌক্তিক কিংবা যৌক্তিক কারণ কিংবা প্রমাণ ওনাকে উল্লেখ করতে হবে অ্যাসেসমেন্ট অর্ডারে। আর এখানে বলা আছে সেকশন 30 যদি আপনি না মানেন তাহলে সেকশন 82C তে যাই বলা থাকুক না কেন, 82C তে মিনিমাম ট্যাক্সের বিষয়টা বলা আছে। আর আপনার ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হেডে আপনার প্রফিট থাকুক আর লস থাকুক, যাই থাকুক না কেন, যে পরিমাণ ডিসঅ্যালাউন্সেস হবে আন্ডার সেকশন 30, ওই পরিমাণ ডিসঅ্যালাউন্সেস এর জন্য আপনাকে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে, রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। এটা নিয়ে আমরা আলোচনা করব, যদিও ধারাটা ছোট, আমরা আরো মানে আলোচনা এক্সটেন্ড হবে এটার সেকশন 30 বি এর আলোচনা। একটু আপনারা মানে
কোয়েশন করেন এখানে, কিংবা বুঝা গেল কিনা এই বিষয়টা একটু ইয়ে করেন। 30B-টা আমরা এক্সটেন্ড করবো আলোচনা। হ্যাঁ, হ্যালো স্যার। জি, এটা দ্বারা কি এটাই বোঝাচ্ছে না আমার যে পরিমাণ এক্সপেন্স গুলো ডিসঅ্যালাউ হবে, ডিসঅ্যালাউ হয়ে তো ওটা আমার ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে না? ইনকামের সাথে অ্যাড হয়ে রেগুলার রেটে আমার ট্যাক্স ক্যালকুলেশনটা হবে। ইনকামের সাথে অ্যাড হবে না, এটা সেপারেটলি ইনকাম হিসাবে ট্রিট হবে। অ্যাড হওয়া এক জিনিস আর ইনকাম হিসাবে ট্রিট হওয়া এক জিনিস। অ্যাড হবে, অ্যাড হলে তো আপনার আগে লস থাকতে পারে, লসের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এটা আমরা আগে হতো, আগে হতো আচ্ছা। এটা। 30B-টা 19-এ এসেছে, খেয়াল করে দেখেন। আগে মানে আপনারা যারা অডিট ফার্মে মানে দেখা যায় যে কাজ করেছেন, যে বিজনেস গুলাতে লস থাকতো অনেক, দেখেছেন যে লস, এমন লস ডিসিটি আর এটা ডিসঅ্যালাউ করে লাভে নিয়ে প্রফিটে আর নিয়ে যেতে পারতো না। মানে এত বেশি লস দেখানো হতো, কিংবা এত বেশি লস থাকতো যে কত ডিসঅ্যালাউ করবেন করেন, এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতেন লয়াররা যে ডিসিটির কাছে, যে কত পারেন করেন ডিসঅ্যালাউ। ডিসঅ্যালাউ করলে কি হতো, আগে এটা বাদ যেত, আপনার হয়তো মানে লস কমতো, লস কমে কমে আসতো। কিন্তু এখন সেকশন 30B-তে বলা আছে, আপনার যদি সেকশন 30-র অধীনে যদি কোনো ডিসঅ্যালাউন্সেস হয়, নট আন্ডার সেকশন 19 এর কিছু ডিসঅ্যালাউন্সেস আছে আমরা দেখেছি আগে, কিংবা 82B12 এর একটা ডিসঅ্যালাউন্সেস আছে আমরা দেখেছি আগে। এটা না, সেকশন 30-র যে ডিসঅ্যালাউন্সেস গুলো আছে এগুলা সোজা ইনকাম হিসাবে ট্রিট হবে। মনে করেন আপনি 5 লক্ষ টাকার অধিক, সে ফর এক্সাম্পল 6 লাখ টাকা দিয়ে আপনি 6 লাখ টাকার আপনি পেমেন্ট করেছেন ইয়ের জন্য, র মেটেরিয়ালস এর জন্য। ব্যাংকিং জি। চ্যানেলে করেননি, আপনি ক্যাশে করেছেন। জি, জি। এই ক্যাশে করার কারণে এই পেমেন্টটা আপনার সরাসরি প্রথমত ডিসঅ্যালাউ হবে আপনার ইয়েতে আন্ডার সেকশন 30, এবং সেকশন 30B এর অধীনে এই 6 লাখ টাকা ইনকাম হিসাবে ট্রিট হবে সেপারেটলি। এই ইনকামটা আপনার লসের সাথে অ্যাডজাস্ট হবে না, আচ্ছা। সেপারেটলি ইনকাম হিসাবে ট্রিট হবে, এবং এটা উপরে ট্যাক্স হবে। আপনার নেট লস আচ্ছা, হতে আমরা পারে, আমরা আগে যেটা করতাম স্যার, বিজনেস রেভিনিউ থেকে টার্নওভার অ্যাডজাস্ট হতো থেকে আগে। অ্যাডমিসেবল এক্সপেন্স গুলা বাদ দিতাম, দেন হ্যাঁ, আবার অ্যাড করতাম ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স গুলা রাইট। করে টোটাল ইনকামটা আমরা করতাম, কিন্তু এখন আর ওটা হবে না। এখন এখন হবে এখন এটা হবে, আপনার টোটাল ইনকাম এটা দিয়ে হয়তো বের করবে, কিন্তু ইনঅ্যাডমিসেবল যেগুলো আছে আন্ডার সেকশন 30, জি, জি। যেগুলা মানে অ্যাডমিসেবল না, এগুলা আবার আপনার এগুলার জন্য আবার আপনার আলাদাভাবে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন ওপেন হবে, এবং সাধারণত ওইটার ওই উপরে ট্যাক্স হবে। এক্সপেন্স গুলো তো 30 এর আন্ডারেই আসে। ব্যাড অধিকাংশই ডেটস তো এর জন্য 30, প্রভিশন বিভিন্ন ধরনের এইগুলা যেগুলা। অধিকাংশই 30 তে আসে। জি, জি। মানে 29-এ যে ডিডাকশন আর 28-29-এ যে কিছু বিষয় বলা আছে যেগুলা 19 এর সাথে রিলেটেড, এগুলা বাদে বাকি সবগুলাই আপনার ইয়েতে আসে, 30-তে আসে। জাকির ভাই ক্লিয়ার কিনা এটা? জি স্যার, ক্লিয়ার স্যার। রাতুল ভাই? রাতুল ভাই, ওয়ালিদ ভাই, এই বিষয়টা ক্লিয়ার কিনা, ডিসঅ্যালাউন্সেস এর ক্ষেত্রে যে পানিশমেন্টের বিষয়টা, এটা এক ধরনের পানিশমেন্ট আর কি, সেকশন 30-তে ডিসঅ্যালাউ হলে ইয়ে হবে। জাবের ভাই? জি স্যার, ক্লিয়ার স্যার। একটা জিনিস, এখানে রেগুলার রেট বলছো স্যার, এটা কি মানে কোম্পানির যে রেটটা ওইটাই? কোম্পানি হলে কোম্পানি, আপনার ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল। অন্যান্য অন্যান্য যে যে এনটাইটি আছে, যে ধরনের আপনার এসএসসি, ওই এসএসসির রেট অনুযায়ী হবে। কোম্পানির ক্ষেত্রেও তো ভিন্নতা আছে, এক এক ধরনের কোম্পানির এক এক রেট আছে। ঠিক রেট, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এই এই ডিসঅ্যালাউন্সেসটা 30B-টা যদিও বলছেন আপনাদের ক্লিয়ার, তারপরেও আমি আর একটু অ্যাডভান্স হচ্ছি।
কিভাবে অ্যাডভান্স হবে এটা আমরা তো দেখলাম এখানে আইনে। আমরা ক্লাস শুরুর আগে কিছু আলোচনা করেছিলাম যে আইনের কোনো চেঞ্জ কিংবা নতুন কিছু আসলে এটার ব্যাখ্যা আমরা কোথায় পাবো। তো আমরা এটা দেখলাম যে অর্থ আইন 2019 এর মাধ্যমে হয়েছে। তার মানে আমরা যদি 19-20 এর যে পরিপত্রটা, ওই পরিপত্রে যদি আমরা যাই তাহলে আমরা এই ব্যাখ্যাটুকু পাবো। আমরা একটু 19-20 এর পরিপত্রটা ডাউনলোড করে নিচ্ছি, ইনকাম ট্যাক্স পরিপত্র 2019-20, এবং ওই 19-20 এর পরিপত্রে আমরা এই ব্যাখ্যাটুকু একটু দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে আয়কর পরিপত্র 2019-20, আমি এনবিআর এর ওয়েবসাইট থেকে এই মাত্র ডাউনলোড করলাম। এখানে দেখেন সেকশন 30B সংযোজন 18 নম্বর পৃষ্ঠায় বলা আছে। আমরা দেখেন, এটা কিন্তু আমরা যদিও আইনটা ছোট দেখেছি, বেশি দীর্ঘ না, ছোট্ট একটা প্যারাগ্রাফ, কিন্তু এটার ব্যাখ্যাটা দেখেন উদাহরণ সহ এখানে ব্যাখ্যা দেয়া আছে প্রায় 3। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেকশন 30 এবং সেকশন 30B খুব গুরুত্বপূর্ণ। সেজন্য সেকশন 30B-টা আমি পরিপত্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমরা যে উদাহরণগুলা বলা আছে সব উদাহরণগুলাই আমরা আলোচনা করব যাতে করে ক্লাসেই আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। 30টা তো ধারণা হয়েছে আপনাদের বিগত ক্লাসে। 30 যদি 30-র অধীনে যদি আপনার কোনো ডিসঅ্যালাউন্স হয়, কোনো খরচ যদি অগ্রাহ্য হয়, তাহলে কি হতে পারে এই বিষয়টা কিন্তু খুব মানে জানা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি ইনকাম করবেন না, এক্সপেন্স করবেন, খরচ করছেন আপনি ঠিকই, কিন্তু সেকশন 30-তে যে কমপ্লায়েন্সের কথা বলা আছে যেভাবে খরচ করবেন ওইভাবে খরচ না করার জন্য আপনার খরচটা অগ্রাহ্য হয়ে গেল, এবং ওই অগ্রাহ্য হওয়ার জন্য আপনার ওই খরচের উপরে ট্যাক্স দিতে হচ্ছে যে টাকায় খরচ করেছেন আপনি। খেয়াল করে দেখেন, আপনি ইনকামের উপরে ট্যাক্স দিচ্ছেন না, যে টাকা খরচ করেছেন ওই খরচের উপরে ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে। তার মানে এখানে আপনার বিজনেসে লস থাকলেও একটা বড় ট্যাক্স লাইবিলিটি হয়ে যেতে পারে আইনের এই ধারা না জানা ফলে। এটা 2019 সাল থেকে এসেছে, এবং এই বিষয়ে আমাদের মানে আগের যে প্র্যাকটিসটা ছিল যেটা মঞ্জুরুল কাদের ভাই বললেন, ওই প্র্যাকটিস থেকে আমরা 2019-20 থেকেই বের হয়ে আসতে হয়েছে। না হলে আপনার ওই আগের যে সমস্যাটুকু ছিল, আগে যেভাবে প্র্যাকটিস ছিল ওই প্র্যাকটিসে রিটার্ন সাবমিট করলে এখন অনেক বেশি ট্যাক্স চলে আসবে হঠাৎ করেই এক একটা রিটার্নে, যদি সেকশন 30 অনুযায়ী অগ্রাহ্য হয়। ব্যাখ্যাতে কি বলা আছে আমরা একটু দেখি। আয়কর অধ্যাদেশের নতুন ধারা 30B সংযোজন। অর্থ আইন 2019-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এ সংযোজিত নতুন ধারা 30B সংযোজন করা হয়েছে। এর ফলে 82C ধারায় যাই বলা হোক না কেন, কিংবা ব্যবসা বা পেশা আয় খাতে লাভ বা লোকসান যাই নিরূপণ করা হোক না কেন, লোকসান থাকুক বা লাভ থাকুক যাই হোক না কেন, আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 30 অনুযায়ী অগ্রাহ্যকৃত খরচ পৃথকভাবে, এখানে পৃথকভাবে শব্দটা উল্লেখ করা হয়েছে, কারণ ওই ব্যবসা বা পেশা খাতে যে লাভ লোকসান আছে আয়ে, এই লাভ লোকসান ছাড়া পৃথকভাবে ব্যবসা বা পেশা আয় হিসাবে বিবেচনাপূর্বক নিয়মিত হারে, আপনার হয়তো বা ব্যবসার রিডিউস ট্যাক্স রেট থাকতে পারে, কোনো অন্য কোনো ট্যাক্স রেট থাকতে পারে, মিনিমাম ট্যাক্সের 82C এর আন্ডারে চূড়ান্ত কর দায় এর বৈশিষ্ট্য সম্পন্ন কর দায় থাকতে পারে, কিন্তু 30 ধারা অনুযায়ী অগ্রাহ্যকৃত যেগুলা হবে খরচ, এগুলা পৃথকভাবে ব্যবসা বা পেশার আয় হিসাবে বিবেচনা হবে এবং নিয়মিত হারে কর আরোপ করতে হবে। অর্থাৎ 30 ধারায় অগ্রাহ্যকৃত খরচ ব্যতীত ব্যবসা বা পেশা খাতে লোকসান নিরূপণ হলেও উক্ত অগ্রাহ্যকৃত খরচকে পৃথকভাবে ব্যবসা বা পেশা খাতের আয় হিসাবে বিবেচনা করতে হবে। লোকসান হলেও
ওই যে খরচ যেগুলো অগ্রাহ্য হয়েছে ওই খরচগুলাই আপনার আয় হিসাবে বিবেচনা করতে হবে এবং এর উপরে নিয়মিত হারে কর আরোপ করতে হবে। এটা হচ্ছে আইনে যে কথাটা বলা হয়েছে এটা একটু বাংলায় এখানে ব্যাখ্যা করে দেয়া হয়েছে। আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণে কি বলা আছে? একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির উদাহরণ দেয়া আছে। বিভিবি প্রাইভেট লিমিটেড এর 2019-20 কর বছরে প্রদর্শিত নিট লাভের পরিমাণ 2,05,000 টাকা। করদাতা কোম্পানি 2019-20 কর বছরে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণকালে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 30 বহির্ভূত অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ 30 লাখ টাকা। 30B বহির্ভূত অগ্রাহ্যকৃত, 30Bর মধ্যে না, 30 বহির্ভূত, ধারা 30 বহির্ভূত, মানে 30-এর ভিতরে পড়ছে না এটা। মানে ভাই আপনি ধারা 30-এ যেগুলি বলা আছে সেগুলি ছাড়া সেগুলা ছাড়া 30 লাখ। অগ্রাহ্য হচ্ছে 30 লাখ টাকা এবং ধারা 30-এর অধীনে ধারা 30 লাখ হচ্ছে 30B বহির্ভূত আর ধারা 30-এর অধীনে অগ্রাহ্যকৃত ব্যয়ের পরিমাণ 20 লাখ টাকা। তাহলে দুই ভাবে ব্যয় অগ্রাহ্য হয়েছে। কিছু ব্যয় 30 ধারার অধীনে অগ্রাহ্য হয়েছে যেটা 20 লাখ টাকা আর 30 ধারার ছাড়া অন্যান্য ধারায় অগ্রাহ্য করা হয়েছে 30 লাখ টাকা। এই 50 লাখ টাকা অগ্রাহ্য করা হয়েছে। তো ওনার মোট নিট লাভ ছিল 2,05,000 টাকা। তো এটা থেকে 30 ধারা বহির্ভূত অগ্রাহ্যকৃত ব্যয় হচ্ছে 30 লাখ টাকা। তাহলে উনার মোট আয় হচ্ছে 32,05,000 টাকা। 10% হারে করদাতা কোম্পানি হ্রাসকৃত অর্থাৎ 10% হারে কর হার সুবিধা ভোগ করছেন। এখানে হ্রাসকৃত হারে কর সুবিধা ভোগ করছেন। তাহলে এই যে 30 ধারা বহির্ভূত যে অগ্রাহ্যকৃত আয় এটা প্রথমে আমরা যোগ করলাম নেট লাভের সাথে, যেহেতু এই ব্যয়টুকু অগ্রাহ্য করা হয়েছে মানে আমাদের নেট প্রফিট একটু বাড়বে, সেটা হবে 32,05,000 টাকা এবং 10% হারে এখানে প্রদেয় কর হবে 3,20,500 টাকা। তাহলে এই 30 লাখ টাকার ট্রিটমেন্ট আমরা প্রথমে দিলাম। এখন 20 লাখ টাকা হচ্ছে 30 ধারার অধীনে, তার মানে এখানে 30B প্রযোজ্য হবে। তো 30B তে বলা আছে ওই 20 লাখ টাকার উপরে রেগুলার রেটের ট্যাক্স হবে। এখানে দেখেন কিন্তু ধারা 30-এর আওতায় অগ্রাহ্যকৃত ব্যয়ের পরিমাণ 20 লাখ টাকা যা 30B ধারায় পৃথকভাবে ব্যবসায় আয় হিসাবে গণ্য হবে এবং নিয়মিত হারে কর আরোপিত হবে অর্থাৎ 35% হারে। 19-20-এ ট্যাক্স রেট ছিল 35% কোম্পানির ক্ষেত্রে, তার মানে 35% হারে এই 20 লাখ টাকায় আপনার 60 লাখ টাকা আয়কর প্রযোজ্য হবে। আগে আয় ছিল 2,05,000, 30 লাখ টাকা অগ্রাহ্য হলো, আয় হলো 32,05,000 টাকা, এর উপরে ট্যাক্স হলো 3,20,500 টাকা। আবার 32 লাখ টাকায় 32,05,000-এ 10% রেটে 3,20,500 আর যে ব্যয়গুলা 30 ধারার অধীনে অগ্রাহ্য হয়েছে 20 লাখ টাকা তা 30B ধারায় আবার ব্যবসার আয় হিসাবে গণ্য হয়েছে এবং ওই 20 লাখ টাকায় রেগুলার রেটে 7 লাখ টাকা ট্যাক্স এসেছে। ফলে করদাতা কোম্পানির মোট কর দায় হবে 3,20,500 যোগ 7 লাখ সমান 10,20,500 টাকা। খেয়াল করে দেখেন করদাতা কোম্পানি তার নিট লাভ 2,05,000 টাকা দেখিয়ে রিটার্ন সাবমিট করেছিলেন 2,05,000। এই রিটার্ন অ্যাসেসমেন্ট করার পরে তার ট্যাক্সই এসেছে 10,20,500 টাকা এবং তাকে এই টাকা ট্যাক্স দিতেই হবে। তাহলে 30B ধারার অ্যাপ্লিকেশনটা খেয়াল করে দেখেন, এখানে 35% হয়েছে। যদি 30B ধারা না থাকতো তাহলে এই 20 লাখের উপরে 10% হতো, মানে 2 লাখ টাকা হতো। এখানে 5 লাখ টাকা অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে 30 ধারায় যেহেতু এগুলো অগ্রাহ্য হয়েছে এবং 30B ধারায় পানিশমেন্ট এটা। রাতুল ভাই ক্লিয়ার কিনা? জি
তার মানে জাকির ভাই খেয়াল করে দেখেন সেকশন 30 কত গুরুত্বপূর্ণ, সেকশন 30টা কত গুরুত্বপূর্ণ বিজনেস ট্যাক্সেশনের জন্য। সেকশন 30 যদি কেউ না জানেন, না জেনে যদি ব্যবসা করেন কিংবা কোনো মানে ব্যবসার হিসাব করেন কিংবা কারো ট্যাক্স রিটার্ন ফাইল করার দায়িত্ব নেন, তাহলে কত বড় অ্যাক্সিডেন্ট করতে পারেন। এটাই একটা প্রমাণ, জাস্ট আপনি এই কোম্পানির বিষয়টা দেখেন। ঢালি ভাই ক্লিয়ার কিনা বিষয়টা? ক্লিয়ার স্যার। বিপদ বিপদ 30 বলতে এটা শুধু কোম্পানির ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা নন প্রফিটের ক্ষেত্রেও। সেটাই। 30 ধারার কমপ্লায়েন্স তো মেনটেন করতে হবে। যদি মেনটেন করতে না পারেন 30 বিতে এটা আপনার যোগ করে দেওয়া হবে। আপনারা যতই রিডিউস রেটে ইয়ে করেন না কেন, নিয়মিত যে কর হার আছে ওই কর হারেই আপনাকে দিতে হবে ট্যাক্স পেমেন্ট। তাই এই সেকশনটা জানা খুব গুরুত্বপূর্ণ, এবং এই সেকশন মানে আমরা প্র্যাকটিশনাররা না জানার কারণে আমরা যে কত মানুষের ক্ষতি করছি, কত ব্যবসায়ীদের কিংবা যে প্রতিষ্ঠানের যারা মানে ফাইন্যান্স ম্যানেজ করছেন তাদের না জানার কারণে প্রতিষ্ঠানের গুলার যে ক্ষতি হচ্ছে এটা মানে, এবং ভবিষ্যৎ হবে এটা তো 2019 থেকে শুরু হয়েছে, জাস্ট এটার প্র্যাকটিসটা এখন স্টার্ট হলো মাত্র। 19-20 কর বছর থেকে শুরু হয়েছে, 19-20, 20-21, 22 সাধারণত কোম্পানির রিটার্ন গুলা পরবর্তীতে দেয়া হয়, কোন বিজনেস রিটার্ন গুলা পেন্ডিং থেকে যায়, আস্তে আস্তে দেয়া হয়। তো এই অ্যাপ্লিকেশন গুলা মানে আমাদের চলতে থাকবে, কিন্তু এটা এই বিষয়টা খেয়াল করে আমাদেরকে রিটার্ন ফাইলিং করতে হবে। জাবের ভাই ক্লিয়ার কিনা এটুকু আলোচনা? জি স্যার ক্লিয়ার স্যার। মঞ্জুরুল কাদের ভাই ক্লিয়ার কিনা? তাহলে আমি আরেকটু অ্যাডভান্স হব। এই 30 ধারায় আরো উদাহরণ আছে 30 মিনিট। ক্লিয়ার স্যার। এই বিষয়টা সম্পর্কে আপনার মানে ধারণা আছে নাকি এখন, মানে 30 বিটা কি আগে দেখেছিলেন? হ্যাঁ স্যার, আগে দেখেছিলাম কিন্তু আসলে ওইভাবে এতটা ক্লিয়ারলি আর কি মনে নাই, কারণ ওইভাবে তো প্র্যাকটিসটা স্যার অনেকদিন আর করা হয় না, এই জন্য স্যার। আচ্ছা, তার মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জি যারা আপনারা যারা মানে বিভিন্ন প্রতিষ্ঠানের ফাইন্যান্সের দায়িত্বে আছেন কিংবা ভবিষ্যতে সিএফও হিসাবে কাজ করবেন, তারা কিন্তু এই বিজনেস ট্যাক্সেশনটা জানতে হবে। আবার প্র্যাকটিসের ক্ষেত্রে তো জানতে হবেই। অ্যাডভাইজারি সার্ভিস যাকে দেবেন, আপনারা যেসব ব্যবসা প্রতিষ্ঠানকে কিংবা নিজে ব্যবসা যদি করেন তাহলেও তো জানতে হবে। এটা না 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 জানলে কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে একটা বড় ধরনের বিপদে পড়বেন। আমরা আমাদের প্রোগ্রামগুলা মানে আমরা আইনগুলা এমন ভাবে পড়ার চেষ্টা করছি আমাদের সিপিএ প্রোগ্রামে, ট্যাক্স এবং ভ্যাট, সেই সাথে আমরা মানে অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলো আছে এগুলো এমন ভাবে শেখার চেষ্টা করছি যাতে কর্পোরেটে যে কেউ এগুলা কমপ্লিট করার পরে কনফিডেন্টলি কাজ করতে পারেন, ফাইন্যান্স ডাইরেক্টর হিসাবে, সিএফও হিসাবে কনফিডেন্টলি কাজ করতে পারেন, যেহেতু আইনগুলো আপনার কাছে ক্লিয়ার থাকবে। সেজন্য এই আইনগুলা খুব গুরুত্বপূর্ণ। এইসব বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকলে যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় খুব দক্ষভাবে পরিচালনা করা সম্ভব। এবং যে আমরা যেটাকে বলি অ্যাক্সিডেন্টাল ম্যানেজার না হওয়ার মানে সম্ভাবনা বেশি আর কি। অধিকাংশই আমাদের ক্ষেত্রে আমরা দেখি যে ম্যানেজমেন্ট এই সকল বিষয়ে কমপ্লায়েন্স গুলা ঠিকভাবে মেনটেন না করার জন্য এই সমস্যা, এই যে বি প্রাইভেট লিমিটেডের যে সিনারিও, নেট লাভ হয়েছে 2,05,000 টাকা, আমরা ধরে নিলাম একেবারেই অ্যাকচুয়ালি উনি সবকিছু, এই কোম্পানি সবকিছুই মেনটেন করেছে, তাহলে খেয়াল করে দেখেন যদি লাভ থাকে 2,05,000 টাকা, আপনাকে ট্যাক্সি দিতে হচ্ছে 10,20,500 টাকা আইন না জানার কারণে কিংবা অমান্য করার কারণে।
এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা তো হ্যাঁ। দেখি জি জাকির ভাই বলেন। স্যার আমরা তো ওই যে 30-এর বহির্ভূত হইলে ওইটা, আর 30-এর মধ্যে যদি ব্যয়টা হয়, তো দুইটা দুই ভাবে ট্রিটমেন্ট। এখন 30-এর বহির্ভূত কোন ধরনের খরচ হইতে পারে, দু একটা উদাহরণ যদি আমরা বলতেন স্যার। যেমন- 19 ধারায় দেখেছিলাম কিছু এক্সাম্পল। আচ্ছা, আমরা ওই যে সেকশন 29 এ গেলেই আপনি দেখবেন সেকশন 9 এ 19 এর কিছু জিনিস দেখেছিলাম, 82BB12 দেখেছিলাম, খেয়াল আছে কিনা আপনার? এছাড়া আরো কিছু বিষয় আমরা পড়বো সেকশন 19 এ গিয়ে। সেকশন 19 যখন পড়বো এখানে আমরা আরো কিছু বিষয় পড়বো, কিংবা অন্যান্য সেকশন গুলাতে আরো কিছু বিষয় আছে অগ্রাহ্য করার মতো। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 30 ধারার অগ্রাহ্য। অন্যটা অগ্রাহ্য করলে আপনার নেট প্রফিট বাড়ছে, হয়তো নেট প্রফিট বাড়বে, মানে এক্সপেন্সটা আপনি এটা অ্যাডমিসেবল হচ্ছে না, নেট প্রফিট বাড়ছে। আর 30 ধারা আপনি যদি মানে 30 ধারা কমপ্লায়েন্স যদি আপনি মেনটেন না করেন, 30 ধারায় অধীনে যদি অগ্রাহ্য হয়, তাহলে আপনি পানিশমেন্ট পাচ্ছেন। আপনি খরচ ঠিক করেছেন, ওটার উপরে আবার ট্যাক্স দিচ্ছেন। এই 20 লাখ টাকার উপরে যে 25% রেটে ট্যাক্স হলো, এটা কিন্তু ওনার খরচ, ওই কোম্পানির খরচ। একদিকে খরচ করেছেন, আবার ট্যাক্সও দিচ্ছেন। ওইটাকে আলাদাভাবে কোম্পানির আয় আয় হিসেবে হিসাবে যোগ করে দেওয়া হয়েছে ট্রিট করে এটার উপর আলাদাভাবে কোম্পানির ওই ট্যাক্সটা অ্যাপ্লাই করছে। আলাদাভাবে, এবং কোম্পানি 10% রেটে ট্যাক্স দিয়ে থাকে, রিডিউস রেট বুক করছে, কিন্তু এখানে পুরো হাইয়েস্ট স্ল্যাবে হচ্ছে 25% রেটে। হ্যাঁ, পাবলিকলি ট্রেডেড অথবা যে প্রাইভেট লিমিটেড। যেটাই হচ্ছে আর কি, মানে ওই নিয়মিত হারে হচ্ছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল, জি যাবে ভাই। 30B বহির্ভূত যদি হয় তাহলে স্যার এটা তো যদি আমি নেট লস দেখাই, তাহলে তখন কি আমার এটা ওই নেট লসের সাথে যোগ হয়ে যাবে, এই নেট লস কমে আসবে? হ্যাঁ হ্যাঁ, 30B বহির্ভূত হলে নেট লস কমে আসবে। এই কোয়েশ্চনের আনসারই এখন আমরা পরের উদাহরণে দেখব। এটা আমাদের একটা পরীক্ষায় এটা কোয়েশ্চনও ছিল। এটা সম্ভবত আমাদের গত 2021 সালের ফাইনাল এক্সামে কোয়েশ্চন ছিল, খান এন্ড সন্স প্রাইভেট লিমিটেড। এটা তো এখানে এই এক্সাম্পলটা আমরা একটু পড়ি। এর আগের এক্সাম্পল নিয়ে কারো কোনো কোয়েশ্চন আছে কিনা? আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। এই এক্সাম্পলটা পড়ি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে আপনাদের। উদাহরণ 10.2, খান এন্ড সন্স প্রাইভেট লিমিটেড এর 2019-20 কর বছরে প্রদর্শিত নেট লোকসানের পরিমাণ 35 লাখ টাকা। এখানে খেয়াল করে দেখেন, নেট লোকসান আছে, নেট লোকসানের পরিমাণ 35 লক্ষ টাকা। আচ্ছা, যেটা এখন জাবের ভাই বললেন যে যদি লস হয় তাহলে সেটা কি হবে। আগেরটা আমরা দেখেছি প্রফিট ছিল, নেট প্রফিট দেখানো ছিল। আগের এক্সাম্পলে আমরা দেখেছি যে প্রফিট ছিল 2,05,000 টাকা, আর এখন নেট লস আছে 35 লাখ টাকা। এখন মানে কি করবেন আপনি ওই বিষয়টা, যে অগ্রাহ্য কি হয়েছে। প্রদর্শিত বিক্রয় 1,20,00,000 টাকা, বিক্রয়টা 1,20,00,000 প্রদর্শিত আছে। আচ্ছা, এখানে বিক্রয়টা খেয়াল রাখবেন, কিন্তু 1,20,00,000 টাকা বিক্রয়। করদাতা কোম্পানির 2019-20 কর বছরে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণকালে আয়কর অধ্যাদেশের ধারা 30 বহির্ভূত বহির্ভূত অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ 30 লাখ টাকা। আর ধারা 30 এর অধীন অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ 15 লাখ টাকা। তাহলে চারটা ফিগার পেলাম আমরা। একটা হচ্ছে নেট লোকসান 35 লাখ টাকা, একটা হচ্ছে বিক্রয় 1,20,00,000 টাকা, 30 ধারা বহির্ভূত অন্যান্য ধারায়, মানে 30 ধারার মধ্যে পড়ে নেই, অন্যান্য ধারায় মোট ব্যয়ের যেটা অগ্রাহ্য হয়েছে এটা হচ্ছে 30 লাখ টাকা, আর 30 ধারার অধীন অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে 15 লাখ টাকা। এখন করদাতার মোট কর দায় কি হবে এটা আমরা ক্যালকুলেট করি।
তো প্রথমেই আমরা নেট লোকসান দিয়ে হিসাবটা শুরু করলাম। নেট লোকসান হচ্ছে 35 লাখ টাকা। এর সাথে 30 ধারা বহির্ভূত অগ্রাহ্যকৃত 30 লাখ টাকা যোগ হবে। অগ্রাহ্যকৃত ব্যয় 30 লাখ টাকা। তার মানে এটা যোগ হলেও লোকসান থেকে যায়। আগে আমরা প্রফিট ছিল, প্রফিটের সাথে ব্যয়টা যোগ করা লাভ প্রফিটটি থেকে গেছে। আর এখন লোকসানটা বেশি, লস হচ্ছে 35 লাখ, আর 30 ধারা বহির্ভূত অগ্রাহ্যকৃত ব্যয় 30 লাখ। তাহলে এটা অ্যাডজাস্ট করলেও এই ব্যয়টা ইনকাম হিসাবে ধরে নিলেও আমাদের লস থেকে যায় 5 লাখ টাকা। তার মানে কোনো ট্যাক্স আসবে না। জাবের ভাই, এটাই তো, মানে এটার উপরে তো আমাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, লস হয়েছে যেহেতু। মিনিমাম ট্যাক্স হয়তো অন্তত দিতে হবে। হ্যাঁ, মিনিমাম ট্যাক্স। এজন্য বিক্রয়ে 1,20,00,000 টাকা বলা আছে। এজন্য প্রদর্শিত বিক্রয় আমরা 4টা ফিগার দেখেছি তো, 2টা ফিগার ইউজ হয়েছে এখানে। প্রদর্শিত বিক্রয় নাকি গ্রস রিসিপ্ট কোনটা আসে স্যার এখানে? প্রদর্শিত বিক্রয়টাকেই আমরা গ্রস রিসিপ্ট হিসাবে ধরছি। আমার যদি অন্যান্য রিসিপ্টও থাকে তাহলে সেটাও এর সাথে অ্যাড হয়ে যাবে না? না, অন্যান্য রিসিপ্ট তো আর আপনার টার্নওভার না, ট্যাক্স তো আচ্ছা টার্নওভার ট্যাক্স হবে। বিক্রয়ের রিসিপ্টটাই হচ্ছে টার্নওভার। অন্যান্য রিসিপ্ট তো আপনি যে কোনো কারণে রিসিভ করতে পারেন। আচ্ছা টার্নওভার যেটা বিক্রয়ের রিসিপ্ট, এটাই টার্নওভার হিসাবে আসছে। তো বার্ষিক টার্নওভার এখানে 1,20,00,000 টাকা। ন্যূনতম কর দায় যেহেতু 1,20,00,000 টাকা টার্নওভার, আমরা জানি সেকশন 82C অনুযায়ী 0.6% রেটে 72,000 টাকা, এই 1,20,00,000-এর 72,000 টাকা এটা 1% না স্যার নাকি 0.6? 0.6% 2019-20 জন্য প্রযোজ্য রেট। আমি এখন 01 এখন আমরা 82C তে যদি যাই, আমরা একটু দেখে নেই। 82C তে মিনিমাম ট্যাক্স আছে বলা, মিনিমাম ট্যাক্সে এখানে রেটগুলা বলা আছে। এটা হচ্ছে লিমিটেড কোম্পানি। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই দেখেন, এনি আদার কেস যেটা 0.6%, আর 1% হচ্ছে গ্রস রিসিপ্টের। এটা ম্যানুফ্যাকচারার অফ বিড়ি সিগারেট, এগুলা আমরা দেখেছি, এইসব এই বিষয় নিয়ে আলোচনা করেছি আগে। Yes, sir, 0.6%, right. ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার একটু ক্লিয়ার হয়ে নিলাম আমরা এটা আবার দেখে। Sure, sir. এখন খেয়াল করে দেখেন, 0.6% অনুযায়ী 72,000 টাকা আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। এটা তো আমরা ন্যূনতম কর দায় দিতে হবে। এখন তার মানে আমরা এই 3টা ফিগারই ব্যবহার করে ফেললাম। 35 লাখ লোকসান, 30 ধারা বহির্ভূত 30 লাখ, বিক্রয় 1 কোটি টাকা। এখন 30 ধারার অধীন অগ্রাহ্যকৃত যে 15 লাখ টাকা, এই 15 লাখ টাকার উপরে 30B ধারায় পৃথকভাবে ব্যবসার আয় হিসাবে গণ্য হবে। এই 15 লাখ কিন্তু এই 5 লাখের সাথে অ্যাডজাস্ট হবে না। এই 15 লাখের উপরে আপনার পৃথকভাবে 35% রেটে ট্যাক্স হবে 5,25,000 টাকা, 35% হারে। এবং এই 5,25,000 টাকা তো দিতে হবে, সাথে ন্যূনতম ট্যাক্স যেটা ক্যালকুলেট করলাম 72,000 টাকা, সেটাও দিতে হবে। ফলে করদাতা কোম্পানির মোট কর দায় হবে 5,72,000 যোগ 5,25,000 সমান 5,97,000 টাকা। জাবের ভাই, ক্লিয়ার কিনা? লস ছিল আমাদের, তারপরেও 5,97,000 টাকা ট্যাক্স দিতে হয়েছে। এটা নিয়ে নিছে ডিসিটি। ঢালি ভাই, ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। তার আপনার যে টার্নওভারের উপরে 0.6% হলো আপনার মাস্ট। এটা তো দিতেই হবে, আবার 30B এটা আলাদা দিতে হবে। আলাদা দিতে হবে। তার মানে আমরা এটা অন্তত বলতে পারি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত একজন মানুষ থাকা খুব জরুরি, যিনি ইনকাম ট্যাক্স জানেন ভালোভাবে। জানেন বলতে ভালোভাবে জানেন। অন্তত বিজনেস ট্যাক্সেশনের খুঁটিনাটি বিষয়গুলা, কোনটা কিভাবে কমপ্লায়েন্স গুলা মেনটেন করতে হবে, মেনটেন না করলে কি হবে, এটা জানা উচিত। এবং ভালো কনসালটেন্ট হায়ার করা উচিত। না হলে আপনাকে
নেট লোকসান 35 লাখ টাকা দিয়ে রিটার্ন ফাইল করবে, শেষমেশ আপনাকে 5,97,500 টাকা ট্যাক্স দিতে হবে। কিংবা এর আগের সিনারিও যেটা দেখলাম, লাভ হয়েছে মাত্র 2,05,000 টাকা, কিন্তু ট্যাক্স দিতে হয়েছে 10,20,500 টাকা। এই ধরনের সিচুয়েশন ফেস করতে হবে, এবং এটা ফেস করছে, কোম্পানিরা প্রতিনিয়ত করছে। শুরুর দিকে হয়তো বা একটু ফ্লেক্সিবল আছে ট্যাক্স অথরিটি, 2019 সাল থেকে যেহেতু শুরু হয়েছে, এটা প্র্যাকটিসে তো আমাদের 2021 সালের হয়তো শুরুর দিকে এসেছে। 19-20 কর বছরের যেটা আছে 20-21 থেকে এসেছে, আমরা 21-এর শেষের দিকে 22-এ, মানে এই জাস্ট শুরু হলো আর কি এইসব অ্যাপ্লিকেশন। তাই এটা নিয়ে এখনো আমরা কোনো মানে খুব বেশি দেখা যাচ্ছে না, কিন্তু আগামী বছরগুলাতে দেখবেন এই ধরনের সমস্যাগুলাই থাকবে, বেশি সমস্যা থাকবে। ক্যাশ ট্রানজাকশন গুলো স্যার কিভাবে অডিট করবে স্যার এরা? ক্যাশ ট্রানজাকশন তো আপনি দেখাতেই পারবেন না, অডিট কি করবে? না স্যার, আমি যদি এক্সপেন্স খরচের হিসাবে দেখাতে স্যার হবে। আমি একটা এক্সপেন্স দেখাইলাম স্যার, তাহলে সে কিভাবে বুঝবে এটা বুঝার ওইটা কি স্যার? না, আপনি যদি 50,000 টাকার নিচে করে থাকেন ফাইন, 50,000 সবাইকে 50,000 টাচ অনেক- করলে ব্যাংকে করতে হবে। অনেকে তো ব্যাংক স্টেটমেন্ট দেয়ই না স্যার ইয়ার সাথে। ব্যাংক স্টেটমেন্ট না আচ্ছা। দেন, আপনি যে এক্সপেন্স গুলা করেছেন, এই এক্সপেন্স গুলা আপনাকে দেখাতে হবে না। মনে করেন আপনি 50 লাখ টাকা খরচ করেছেন, 50 লাখ টাকার যদি বিস্তারিত ব্যাখ্যা চাই আপনার কাছে, মনে করেন আমি রিসিটি আমি বললাম ফাইন, আপনি 50 লাখ টাকা তো এক্সপেন্স করেছেন, দেখান আমাকে ফিগার গুলা। আপনি সবগুলা কি আপনি 50,000 এর নিচে স্প্লিট করে দেখাতে পারবেন? না বুঝতে পেরেছেন সমস্যা? হ্যাঁ, র ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে 5 লাখ টাকা লিমিট আছে। তাহলে ম্যানুফ্যাকচারিং কোম্পানির তো 50 কোটি 500 কোটি হচ্ছে, তাই 5 লাখ পর্যন্ত রেখেছে। স্যার, এখানে তো ধরেন স্যার ভাউচার স্যার 100টা হতে পারে স্যার, ওরা কি তো সবগুলো তো আর দেখবে না স্যার। না দেখলেও আপনি তো চাইলে তো দেখাতে হবে, জি স্যার। আপনাকে তো প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? কারণ আপনার ট্রানজাকশন গুলা তো ওইভাবে হতে হবে। স্যালারি ট্রানজাকশন সব চেক করতে হবে, 20,000 টাকার উপরে হলেই টাচ করলেই চেক করতে হচ্ছে, রেন্ট পেমেন্ট চেকে দিতে হচ্ছে, 50,000 এর উপরে যে কোনো ট্রানজাকশন চেকে দিতে হচ্ছে 50,000 টাচ করলেই। স্যার জি জাকির ভাই, আমরা যে রেট গুলো পাইলাম, এই যে 0.6% বা ওই যে উপরে হ্রাসকৃত হার 10%, তো এই রেট বা এই যে 35%, এই রেট গুলো আমরা কোথা থেকে পেলাম? আচ্ছা, প্রথমত হ্রাসকৃত হার 10% এটা আমরা ধরে নিয়েছি, মানে এটা এক্সাম্পলে বলা আছে, কারণ এখানে কোন ধরনের কোম্পানি এটা বলা নাই। উনি হ্রাসকৃত হার এনজয় করছে কোম্পানিটা, যে কোনো ধারার অধীনে হতে পারে, কিন্তু 35%টা 2019-20 কর বছরে প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্যাক্স রেট। এটা আমরা 19-20 এর আপনি পরিপত্রে দেখতে পাবেন, 2019-20 এর পরিপত্রে আপনি দেখতে পাবেন যে 35% হচ্ছে ট্যাক্স রেট প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। আমরা যদি পরিপত্র 2019-20 বের করি, আমরা তো আছি পরিপত্র 2019-20 এ, আমরা একটু উপরে যাই। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট, পরবর্তীতে এখানে কোম্পানির ট্যাক্স রেট, এই দেখেন পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি 35% হারে, দেখেছেন এটা, এই রেটটা। আর 0.6%টা আমরা মিনিমাম ট্যাক্স জানি টার্নওভারের উপরে, টার্নওভার ট্যাক্স, এটা আমরা দেখে নিলাম 82 সি তে, যেটা মঞ্জুরুল কাদের ভাই বলছিলেন যে এটা 1%, 0.1% কিংবা 1% কিনা, আমরা এখানে গিয়ে দেখে নিলাম যে 0.6% অফ গ্রস রিসিপ্টস, এবং গ্রস রিসিপ্টটা আমরা বিক্রয় হিসাবে ধরে নিলাম। আর মঞ্জুরুল কাদের ভাই যেটা বলেছেন 0.1% বলেছিলেন মনে হয়, 0.1% হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, যারা ম্যানুফ্যাকচারিং গুডস ম্যানুফ্যাকচারিং এ আছে, তাদের প্রথম 3 বছর কমার্শিয়াল প্রোডাকশন শুরু, প্রথম 3 বছর। এটাও ঠিক, আপনার যে রেটটা আপনি বলেছেন
এটা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রথম 3 বছর 0.1% রেটে। ওকে স্যার। আপনার মানে দেখেছেন বলেই হয়তো আপনি বলেছেন 0.1%। না আসলে অনেকদিন হ্যাঁ, প্র্যাকটিসের আগে না যখন ওই ভালো রিলেট হয়েছে, এটাও আমাদের মানে এটা চলে আসলো এখানে। জাকির ভাই ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে লস হলেও কিন্তু এখানে নেট লস থাকলেও আপনার এখানে মুক্তি নাই, আপনাকে ট্যাক্স দিয়েই বের হতে হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল পড়বো আমরা এটার। ধারাটা কিন্তু খুব ছোট ছিল আমাদের, এই যে ধারাটা আমরা দেখেছিলাম 30B একেবারেই ছোট, 3টা লাইন প্যারাগ্রাফ, কিন্তু আমরা এটার আলোচনা এক্সটেন্ড করছি বেশি। এক্সটেন্ড কেন বেশি করছি দেখতেই পাচ্ছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, আইনে যতটুকু বলা আছে তার থেকেও গুরুত্বপূর্ণ। এবং এই আলোচনাটুকু আমরা কিভাবে সোর্স ডকুমেন্ট খুঁজে বের করব তাও কিন্তু আমরা ক্লাসের আগে আলোচনা করেছি, যে আমরা যে বছরে আইনটা এসেছে ওই বছরের পরিপত্র দেখবো, আমরা পরিপত্রে এটার ব্যাখ্যা পাবো, এবং ঠিক সেম আমরা পরিপত্র বের করেছি এবং পরিপত্রে আমরা সুন্দর ব্যাখ্যা পাচ্ছি। এখানে দেখেন কত ক্লিয়ার ভাবে জাতীয় রাজস্ব বোর্ড আপনাকে আইনটা ব্যাখ্যা করে দিয়েছে, যে ধারা সংযোজিত হয়েছে এবং উদাহরণ গুলা দেয়া আছে, ভিন্ন ভিন্ন উদাহরণ। 2টা উদাহরণ দেখলাম আমরা 2 ধরনের, এখন আরেকটা উদাহরণ দেখবো আরেক ধরনের। তো ভিন্ন ভিন্ন উদাহরণের মাধ্যমে কিন্তু এখানে বলা আছে। সো এটা এরপরেও আমরা যদি না জানি তাহলে এটা আমাদের ব্যর্থতা আসলে। সরকার কিন্তু এখানে আপনাকে, জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু এখানে আপনাকে অবহিত করার সব ধরনের ব্যবস্থা নিয়েছে, আইনে চেঞ্জ এনেছে, পরিপত্রে এটা পাবলিশ করেছে এবং উদাহরণ সহকারে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এবং ব্যাখ্যাটা আসলেই উদাহরণগুলা বুঝার মতো সহজ মনে হচ্ছে। এখন আমরা আরেকটু মানে এক্সটেন্ডেড আরেকটা এক্সাম্পল দেখি। একটু জটিল হতে পারে এটা, কিন্তু সহজ হয়ে যাবে, আলোচনা করলে আমরা এটাও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। উদাহরণ 10.3, যেটা ইয়ামিন জিন্স লিমিটেড একটি রপ্তানিমুখী গার্মেন্টস কোম্পানি। তাহলে এটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড রপ্তানিমুখী গার্মেন্টস কোম্পানি। 2019-20 কর বছরে প্রদর্শিত নিট লোকসানের পরিমাণ 50 লাখ। লোকসান হচ্ছে 50 লাখ। মোট রপ্তানি 200 কোটি টাকা। 200 কোটি টাকা রপ্তানি করে 50 লাখ টাকা লস করেছেন। মোট রপ্তানির উপর আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 53BB অনুযায়ী 0.25% হারে উৎসে কর কর্তন করা হয়েছে 50 লাখ টাকা। এক্সপোর্টের উপরে আমরা জানি সেকশন 53BB তে বলা আছে, এক্সপোর্টে উৎসে কর কর্তনের বিষয়টুকু বলা আছে। এই উৎসে কর কর্তনের করা হয়েছে 0.25% হারে। যেহেতু এটা রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করা হচ্ছে, এক্সপোর্টের উপরে 200 কোটি টাকার এক্সপোর্ট হয়েছে, কোম্পানির লস হয়েছে 50 লাখ টাকা, কিন্তু 200 কোটি টাকার 0.25%-এ এখানে 50 লাখ টাকা ট্যাক্স হয়েছে, যেটা উৎসে কর কর্তন করা হয়েছে। করদাতা কোম্পানির 2019-20 কর বছরে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণকালে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 30 বহির্ভূত অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ 60 লাখ টাকা। 30 বহির্ভূত হচ্ছে 60 লাখ টাকা ব্যয়। ধারা 30 এর অধীন অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ 25 লাখ টাকা। তাহলে আমরা ফিগার গুলা পেয়ে গেলাম এখানে। এখন করদাতার মোট কর দায় কত হবে? তাহলে প্রথমেই হচ্ছে লস 50 লাখ, আমরা লোকসান লিখলাম 50 লাখ টাকা এখানে, আর এটার সাথে ধারা 30 বহির্ভূত লোকসান যেটা আছে অগ্রাহ্যকৃত 30 বহির্ভূত যেটা 60 লাখ টাকা, এই 60 লাখ টাকা আমরা অ্যাডজাস্ট করলে
এখানে আয় চলে আসলো মানে প্রফিট চলে আসলো 10 লাখ টাকা। $10 লাখ প্রফিট চলে আসলো। আচ্ছা, করদাতা এসআরও এর অধীনে হ্রাসকৃত কর সুবিধা ভোগ করে থাকেন। এসআরওর অধীনে করদাতা হ্রাসকৃত সুবিধা ভোগ করে থাকেন। সমন্বয়কৃত লাভের উপরে 12% হারে কর দেয় 1,20,000 টাকা। এই যে লাভ 10 লাখ টাকা, এই 12% হারে কর দেয় 1,20,000 টাকা। তাহলে একটা কর দায় পেলাম। বার্ষিক টার্নওভার যে 200 কোটি টাকা আছে, এই টার্নওভারের উপরে কর দেয় 0.6% হারে 1,20,00,000 টাকা। উৎসে কর কর্তন 50 লক্ষ টাকা, আমরা জানি আগে বলা আছে উৎসে কর কর্তন 50 লক্ষ টাকা। সমন্বয়কৃত লাভের উপরে 12% হারে কর দেয় হচ্ছে 1,20,000 টাকা, আর উৎসে কর কর্তন হচ্ছে 50 লাখ টাকা এবং টার্নওভারের উপরে প্রযোজ্য কর দেয় 1,20,00,000 টাকা। এগুলার মধ্যে বেশি হচ্ছে 1,20,00,000 টাকা। তাহলে ন্যূনতম কর দায় হবে 1,20,00,000 টাকা। ডিডাকশনটা যেটা হয়েছে এটা, কিংবা টার্নওভার ট্যাক্স, কিংবা রেগুলার না হ্রাসকৃত রেটে যে ট্যাক্সটা নিভোগ করে থাকেন, এইটা তিনটার মধ্যে যেটা বেশি সেটাই হচ্ছে ন্যূনতম কর দায়। তাহলে এখানে ওনাকে ট্যাক্স দিতে হচ্ছে 1,20,00,000 টাকা। 1,20,00,000 টাকা হচ্ছে ট্যাক্স, এটা দিতে হবে। তো এটা কখন দিচ্ছি আমরা? শুধুমাত্র 30 ধারা বহির্ভূত অগ্রাহ্যকৃত আয়টা অ্যাডজাস্ট করার ফলে যে আয়টা হয়েছে 10 লাখ টাকা, এটার উপরে 12% রেটে 1,20,000 টাকা ট্যাক্স হয়। আবার এক্সপোর্টে 50 লাখ টাকা কাটা হয়েছে, আর টার্নওভার ট্যাক্স আসে 0.6% রেটে 200 কোটি টাকার 1,20,00,000 টাকা। তো যেহেতু টার্নওভার ট্যাক্সটা বেশি, সো ওই টার্নওভার ট্যাক্স টাই প্রযোজ্য হবে এখানে। আমরা জানি যে যেটা উৎসে কর্তন হয়, এটা যদি বেশি হতো তাহলে উৎসে কর কর্তনটাই ন্যূনতম হিসাবে ধরা হতো। আর যদি টার্নওভার ট্যাক্স বেশি হয় মানে যেটা বেশি এটাই ধরা হবে এই ক্ষেত্রে। তো এটা 30 ধারা বহির্ভূত অগ্রাহ্যকৃত আয় 60 লক্ষ টাকা বিবেচনা পরবর্তী। আর 30 ধারার অধীনে অগ্রাহ্যকৃত ব্যয়ের পরিমাণ হচ্ছে 25 লাখ টাকা। এখানে 30 ধারার অধীনে যে অগ্রাহ্যকৃত ব্যয় 25 লক্ষ টাকা আছে, এই 25 লক্ষ টাকার পৃথকভাবে আয় হিসাবে গণ্য হবে এবং নিয়মিত হারে মানে এই 25 লাখ টাকা 35% হারে 25 লাখ টাকা নিয়মিত হারে কর আরোপিত হবে 30B দ্বারা, এবং 35% হারে 8,75,000 টাকা আয়কর প্রযোজ্য হবে। তার মানে মোট কর দায় হবে 1,20,00,000, সেই সাথে 8,75,000 টাকা, মানে 1,28,75,000 টাকা মোট কর দায় হবে। উৎসে যেহেতু 50 লক্ষ টাকা কর কর্তন হয়েছে, সেটা বাদ গিয়ে যেটা থাকবে 78,75,000 টাকা, এটাই হচ্ছে নেট প্রদেয় কর। জাকির ভাই, ক্লিয়ার কিনা? কোয়েশন করেন এটাতে। লাস্টের টুকু একটু বুঝলাম কম, মানে এটুকু বুঝেছেন 30B ধারায় যেটা? মানে আপনার এই যে ই থেকে বুঝি নাই। তিনটার মধ্যে কোনটা নিয়েছি এটার মধ্যে, এটা বুঝেন নাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, করদাতা কোম্পানির কর হার হচ্ছে 12%। এটা হ্রাসকৃত এসআরও দ্বারা বলা আছে এই টাইপের কোম্পানি 12% রেটে ট্যাক্স দেবেন। আলাদা এসআরও দিয়ে তাদেরকে করের রেটটা কমানো হয়েছে যেহেতু এক্সপোর্টে আছেন, গার্মেন্টস। তো ওই 12%-এ আসে ট্যাক্স এই 10 লাখ টাকার উপরে 1,20,000 টাকা। আবার আইনে বলা আছে আপনি উৎসে যা কর্তন হবে তা দিতে হবে, মিনিমাম তাই হবে ট্যাক্স, উৎসে কর্তন
যেটা হয়েছে এটা মিনিমাম ট্যাক্স হবে, এটা 82C তে বলা আছে। আবার 82C তে বলা আছে আপনার টার্নওভার ট্যাক্স হচ্ছে টার্নওভারের 0.6%। তো এই তিনটার মধ্যে যেটা বেশি এটা আপনাকে দিতে হবে। তো দেখা যায় যে টার্নওভারের 0.6% উনার আসে 1,20,00,000 টাকা। এমনিতে উনার প্রফিটের উপরে ট্যাক্স আসে মাত্র 1,20,000 টাকা, তাহলে উনাকে টার্নওভার ট্যাক্সটাই দিতে হচ্ছে। আর উৎসে কর কর্তন হয়েছে 50 লাখ টাকা। উৎসে কর যদি 1,20,00,000 থেকে বেশি হতো তাহলে উৎসে কর কর্তন যেটা হয়েছে এটাই দিতে হতো ন্যূনতম কর দায়। মানে যেটা বেশি হবে সেটাই ন্যূনতম কর দায়। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন এটা তো শেষ না, এটা তো আমরা শুধু 30 ধারা বহির্ভূত অগ্রাহ্যকৃত ব্যয় যেটা এটা অ্যাডজাস্ট করলাম। আর 30 ধারার অধীনে যেটা আছে এটাতে কিন্তু আমরা 35% হারে ট্যাক্স ধরেছি, যদিও কোম্পানি 12% হারে ট্যাক্স এনজয় করে। আবার এই টাকাটা আমরা কিন্তু লসের সাথেও অ্যাডজাস্ট করতে পারিনি, এটা আলাদাভাবে পৃথকভাবে এটার উপরে ট্যাক্স করা হয়েছে এবং এটার জন্যই শুধু 8,75,000 টাকা আপনার ট্যাক্স এসেছে এবং নিট প্রদেয় কর হয়েছে 1,28,75,000 টাকা। আমরা জানি উৎসে যেটা কর্তন হয়েছে সেটা অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট করে যেটা আছে ওটাই ট্যাক্স লাইবিলিটি। ঢালি ভাই, ক্লিয়ার কিনা এটা এই এক্সাম্পলটা? তাহলে স্যার মানে যেটা সর্বোচ্চ হবে সেটা হলো এটা আপনার হচ্ছে নির্ধারিত। মানে হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমরা মানে একটা স্পেশাল কোম্পানির ক্ষেত্রে করছি তাই, যে ক্ষেত্রে আমরা জানি টার্নওভার ট্যাক্স দিতে হবে, আবার টার্নওভার ট্যাক্স। উৎস কর্তনও এটাও মিনিমাম ট্যাক্স হয়ে যায়, উৎসে যেটা কেটেছে এটাও রিফান্ড হয় না। আহ, আবার ওই কোম্পানির আয় থেকে আয়ের উপরে আবার যে ট্যাক্স আসে এটা, তো আমরা জানি আয়ের উপরে আমরা যদি প্রথম হিসাব করি এই 50 লক্ষ বাদ দিলাম, জাকির ভাই খেয়াল করেন বিষয়টা, আমরা 10 লাখ টাকা আয় করেছি, কোম্পানির ট্যাক্স রেট 12%, 1,20,000 টাকা ট্যাক্স হয়। কিন্তু আমরা জানি যে না 1,20,000 ট্যাক্স হলেও হবে না, আমাদের টার্নওভারের উপরে যেটা 0.6% রেট আছে ওই রেটে আমাদেরকে মিনিমাম ট্যাক্স দিতে হয়। টার্নওভারের উপরে 1,20,00,000 টাকা, সো আমাদের 1,20,00,000 টাকাই দিতে হবে ট্যাক্স। আর উৎসে কর্তন যদি এর থেকেও বেশি হয় তাহলে ওইটাই হবে আমাদের জন্য ট্যাক্স। উৎসে কর কর্তন যেহেতু কম তাই ওটা আর গ্রাহ্য করা হয়নি, মানে এই দুইটার মধ্যে 1,20,00,000 টাকাই এসেছে হিসাবে। এটা হচ্ছে প্রথম কাজ, 30 ধারা বহির্ভূত অগ্রাহ্যকৃত ব্যয়টা এনে এটা মানে 30B-র আলোচনায় এটা এটা অতিরিক্ত আর কি, এটা 82C-র আলোচনায় আসবে। এই বিষয়গুলো 82C-র আলোচনায় আমরা আরো ডিটেল পড়বো ইনশাল্লাহ। আর 30B-র আলোচনা হচ্ছে এই ট্যাক্স তো দিতেই হচ্ছে, অন টপ আপনাকে যেটা 30 ধারার অধীনে অগ্রাহ্যকৃত হয়েছে সেটার উপরে নিয়মিত 35% হারে ট্যাক্স দিতে হচ্ছে। ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ স্যার, অগ্রাহ্য তো 60 লাখ টাকা হলো না? অগ্রাহ্য দুই কিস্তি হয়েছে, 60 লাখ হয়েছে 30B বহির্ভূত, মানে এটা আমরা আচ্ছা। অ্যাডজাস্ট করতে পারছি লসের সাথে। আর হ্যাঁ, 30 ধারার অধীনে অগ্রাহ্য হয়েছে 25 লাখ টাকা, এটার উপরে আচ্ছা। ডাইরেক্ট 35% রেটে আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। ও তাহলে ওই উপরেরটা তো অ্যাডজাস্ট হয়ে হ্যাঁ, গেছে। উপরেরটা 30-এর বহির্ভূতটা অ্যাডজাস্ট হয়ে, আগে হুম। 30B ধারা আসার আগে সবই অ্যাডজাস্ট হয়ে যেত, অ্যাডজাস্ট হয়ে ওই যে রেট ছিল 12% রেটে ওই রেটেই আসতো, মানে এখানে আচ্ছা কোনো ট্যাক্স আচ্ছা লাইবিলিটি আসতোই না 30B। আচ্ছা। এই কেসটা এই হুম। সেম সিনারিও যদি আমি আপনাকে যদি এখানে 2019-20-এর জায়গায় 2018-19 বসিয়ে দেই তাহলে তাহলে আবার ফিগার ওখানে শেষ। হবে, ওইখানেই শেষ হয়ে যাবে। তাহলে কি আসতো স্যার, এই 1,20,00,000 আসতো সেক্ষেত্রে তো আসতো। হয়তো, কিংবা এখানে যদি আর একটু বেশি আসতো, হুম। 1,00,00,000 বেশি আসবে কারণ টার্নওভার বেশি তো, 1,00,00,000 বেশি আসবে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এটা ক্লিয়ার। আর 30B আসায় কিন্তু এইটুকু পানিশমেন্ট, হ্যাঁ 8,75,000 টাকা পানিশমেন্ট আচ্ছা। অতিরিক্ত, এটা হচ্ছে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে 50 লাখ, ও আচ্ছা, ওই
50 লাখ তো 50 অলরেডি লাখ বাদ তো উৎসে বাদ কর, দেওয়া এটা আছে। তো হ্যাঁ, শেষে বাদ দিয়েছি বাদ আমি। দিয়েছে। এটা তো আর হুম, মানে হুম, অ্যাডভান্স পেইড হয়ে গেছে ওই জায়গাতে, হুম, উৎসে করতে হুম, হুম। ঠিক আছে স্যার। ঠিক আছে। মঞ্জুরুল কাদের ভাই ক্লিয়ার কিনা এটা? ক্লিয়ার স্যার। জাবের ভাই জি স্যার, ইয়েস। তো স্যার একটা রিকোয়েস্ট থাকবে যে এই এক্সাম্পলটা যদি স্যার বর্তমান রেটে যদি একটু দেখাইতেন স্যার, কোন একটা এক্সেলে বা ইয়েতে, বর্তমান রেটে বলতে এই যে 22-23-এর। 22-23 ক্ষেত্রে আপনার এখানে তো আমরা জানি না এই কোম্পানি কোন এসআরওর অধীনে 12% রেট করছে। 22-23 কর্পোরেট ট্যাক্স রেট কম আসবে। এখানে 35-এর জায়গায় হয়তো আমরা 27.5 করবো। রাইট, এই আর কিছু না। আচ্ছা, আর বাদ বাকি হিসাব তো সেমই থাকবে। 0.6% সেম আছে। এটাই ধরে নিব স্যার। হ্যাঁ, 12% যেহেতু এখানে এসআরও বলেছে, আমরা তো জানি না এটা কোন ইয়েতে আছে। এটা আমরা 22-23 না করে এই এক্সাম্পলটা যদি আপনারা 18-19 করেন, এটা এবং আগের দুইটা সবগুলা 19-20 আগের বছরে যদি করেন আর 19-20 এক্সাম্পলটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে 30 বি ধারা অ্যাড হওয়ার কারণে কি চেঞ্জটা এসেছে। আর আগের বছরের এক্সাম্পলটা যদি করেন, শুধু ফার্স্ট পার্টটা থাকতো, সেকেন্ড পার্ট আর আসতো। হ্যাঁ সেকেন্ড পার্টটা আসতো না, এবং ফার্স্ট পার্টে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যেত লস দেখানো থাকলে, যেটা জি স্যার। মঞ্জুর কাদের ভাই আগে বললেন যে লস থাকলো ওইটা আমরা অ্যাডজাস্ট করে দিতাম শেষে। তো এই 30 বি বি তে যেটা বলা আছে, এটা মানে 30 ধারা লস অ্যাডজাস্টই হচ্ছে না, এটা ইনকাম হয়ে যাচ্ছে উল্টা। জি স্যার, বুঝতে পারছি স্যার। জাকির ভাই ক্লিয়ার কিনা এটা? জি স্যার, ক্লিয়ার। এই অঙ্কটা বাসায় একবার হ্যাঁ দুবার করতে হবে। প্র্যাকটিস। মানে আপনার বিজনেস ট্যাক্সেশন করতে হলে একটু খেয়াল করে দেখবেন। আমি কিন্তু সেকশন 29-30 থেকে যখন আলোচনা শুরু করেছি, আমি কিন্তু আপনাদেরকে জনে জনে জিজ্ঞেস করছি বিষয়গুলা ক্লিয়ার কিনা। সেকশন 30টা আমি আবার রিপিট করিয়েছি লাস্ট ক্লাসে, আপনাদেরকে প্রত্যেককে দিয়ে সামারি করিয়েছি। করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স আইনে আমরা পার্সোনাল ট্যাক্সেশন আলোচনা করেছি, অনেক বিষয় আলোচনা হয়েছে আমাদের, এগুলা রেকর্ডেড আছে আপনার ইয়ের মধ্যে, কাগজে আছে, যে নির্দেশিকা আছে, নির্দেশিকায় আছে, কিংবা আমরা আলোচনা করেছি, কিছু টেকনিক দেখেছি। কিন্তু বিজনেস ট্যাক্সেশন আলোচনা শুরু করেছি আমরা, কিন্তু 30 ধারাটা আমি আলোচনায় আপনাদেরকে জোর দিচ্ছি। 30 বিটা একেবারে ছোট, কিন্তু আমার 5 মিনিট লাগতো হয়তো আপনাদের এটা পড়ে শুনিয়ে আমি পরের সেকশনে চলে যেতে পারতাম, কিন্তু 30 বিতেই আজকের ক্লাস শেষ হবে। এবং এটা মানে এইটুকু সেকশন যতটুকু আলোচনা, আমরা এক্সটেন্ডেড আলোচনা থেকে তো বুঝতে পারছেন এটার গুরুত্ব কতটুকু। এই সেকশনে যে যে কথাগুলা বলা আছে এর গুরুত্ব কতটুকু, এই এক্সাম্পল গুলা দেখলেই আপনারা বুঝতে পারছেন। এবং এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আপনার যদি ইনকাম ট্যাক্স সম্পর্কে আহ, ধারণা মানে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হয়, সেকশন 30, সেকশন 29, সেকশন 30 বি এগুলা সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। না থাকলে আপনি নিজে ভুল করবেন, নিজের ব্যবসায় আহ, আপনার ট্যাক্স লাইবিলিটি বাড়বে, কারো কোনো প্রতিষ্ঠানে আপনারা যে যে প্রতিষ্ঠানে জব করছেন ওই প্রতিষ্ঠানের ক্ষতি হবে, ট্যাক্স লাইবিলিটি বাড়বে মিসম্যানেজমেন্টের, না জানার কারণে, আপনার মিসম্যানেজমেন্টের কারণে। এবং আপনি যদি কনসালটেন্ট হিসাবে কাজ করেন তাহলে সেক্ষেত্রেও আপনি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন অ্যাসেসমেন্ট পর্যায়ে গিয়ে। জাকির ভাই ক্লিয়ার কিনা? জি স্যার। ওয়ালিদ ভাই সেকশন 30 বি আমরা যে আলোচনা করছি এই বিষয়টুকু, সোফার মোটামুটি ক্লিয়ার। এটা আমি কিন্তু একটু জোর দিচ্ছি, আমাদের এই মানে টোটাল ক্লাসগুলা, অনেকগুলা ক্লাস তো কমপ্লিট হয়েছে এই সেশনে, আলোচনায় কিন্তু আমি সেকশন 30তে বেশি জোর দিচ্ছি, সেকশন 30 বি তে বেশি জোর দিচ্ছি, কারণ এখানে এমন বিষয়গুলা আছে যেগুলা না জানার কারণে আমরা খরচ করছি
এটা অ্যাকসেপ্ট হচ্ছে না, তার মানে আমার ট্যাক্স লাইবিলিটি অটোমেটিক্যালি বাড়ছে প্রথমত। আবার 30B তে খরচ করছি, অ্যাকসেপ্ট হচ্ছে না, একদিক দিয়ে তো আমার ট্যাক্স লাইবিলিটি বাড়বেই, আবার এটার উপরে আমার ইনকামও বেড়ে যাচ্ছে, এটা অ্যাডজাস্টও করতে পারছি না আমি, এবং এটার উপরে রেগুলার রেটে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। তো এটা না জানলে কিন্তু একটা ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। তাই এই সেকশনটা জানা খুব গুরুত্বপূর্ণ, সেকশন 30, সেকশন 30B এবং 30A টা জানাও প্রয়োজন, কারণ ডিসিটি যখন অ্যাসেসমেন্ট করবেন তখন তাকেও যুক্তিটা দিতে হবে, উনি কিভাবে অগ্রাহ্য করেছেন এবং অথবা প্রমাণ দিতে হবে। রাতুল ভাই, ক্লিয়ার কিনা সেকশন 30 এবং 30B? জি বস। এটা কিন্তু আপনাদের মানে এই যে অন্যান্য ট্যাক্সের অন্যান্য এক্সামের জন্য প্রয়োজনীয়। জি এই এক্সাম্পল গুলা আপনার মানে আইনের বিষয়বস্তুটাকে ক্লিয়ার করবে এই এক্সাম্পল গুলা, কারণ এটা একেবারেই এনবিআর দিয়েছে, সো একেবারেই পিওর আমরা বলতে পারি, আমাদের মানে রেডি করা কোনো এক্সারসাইজ না এটা। স্যার, কারো জি, নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে কি এটা কোনো এফেক্ট পড়বে কিনা, বা এই যে 30 টার্ন অফ 30 তে যদি আপনার 30-তে পড়বে, 30 তে এফেক্ট পড়বে নন প্রফিটে। সেক্ষেত্রে টার্ন ওভারের উপরে 0.6 হলো আপনার ট্যাক্স নির্ধারণ করতে হবে। না, টার্নওভারের উপরে যদি প্রযোজ্য হয়ে থাকে তাহলে করবে, আচ্ছা আচ্ছা, প্রযোজ্য হয়ে থাকে তাহলে করবে। সেক্ষেত্রে এই আইনটা কি মানে মানে আমরা যেহেতু নন প্রফিটে আছি সেক্ষেত্রে কি ধরবো? দেখতে হবে যে এনজিও আপনারা কোন ক্যাটাগরিতে পড়েছেন। এটা আমরা 82C এর আলোচনা যখন করব তখন হুম এটা হুম, বিস্তারিত আমরা করব, এটা খেয়াল রেখেন এই বিষয়টা। আচ্ছা আচ্ছা, ঠিক 82C আছে। যখন আলোচনা করব, এটা পুরো একটা ক্লাস হবে সেকশন 82C তে, হুম, এটাতে আমরা বিস্তারিত করব ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আমরা আবার একটু আইনে ফেরত যাচ্ছি, অর্ডিন্যান্সে, এখানে সেকশন 30B তে আমরা বিজনেস ট্যাক্সেশনের আলোচনায় আজকে আমরা আলোচনাটুকু শুরু করেছিলাম। স্যার আরেকটা কোশ্চেন স্যার একটু জি, করবো। জাবের ভাই স্যার যে ইয়েতে দেখছিলাম যে স্যার যদি 5 লক্ষ টাকার অধিক ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করা না হয়, সেই ক্ষেত্রে স্যার কর হার মানে নিয়মিত কর হার যেটা 27.5% সেটা 30% চলে আসবে। তাহলে সেক্ষেত্রেও কি স্যার আমরা এই ইয়াটা অ্যাপ্লাই করবো কিনা? আমাকে 30% অ্যাপ্লাই করে তারপরে কি এইটা অ্যাপ্লাই করতে হবে, নাকি 27.5 অ্যাপ্লাই করে তারপরে এটাই প্রথমত এই আইনটা যে- আপনার মানে এখানে নিয়মিত হার বলতে নিয়মিত সর্বোচ্চ হার যেটা আছে এটা প্রযোজ্য হবে, তাহলে আপনার ওইটা আর আসেই না। তখন তখন স্যার আমরা 27.5 আর ধরবোই না। হ্যাঁ, 30B তে তো আপনার মানে সর্বোচ্চ যেটা আসবে ওইটা মানে স্যার ওই 20.5 এ থাকে। 30% অ্যাপ্লাই হবে, আবার পরবর্তীতে আমাকে এই 30B এটাও অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, 30B এর অধীনে 27.5% যেটা আছে এটাই হবে। স্যার আমি ঠিক বুঝতে পারিনি স্যার, একবার একটু ক্লিয়ার করে দিন। আমরা 30B এর অধীনে সেকশন 30 তে যে এক্সপেন্স গুলা ডিসঅ্যালাউ হলো, এগুলা হ্যাঁ স্যার। আমরা এগুলার ক্ষেত্রে কিন্তু আমরা কম রেট ধরতে পারবো না, বেশি রেট ধরবো। 5 লক্ষ 30% টাকার উপরে আপনার যে বিষয়টা বলা আছে, আমি যদি পরিপত্রটা বের করি আপনাকে, তাহলে ইজি হবে মনে হয়। আমরা পরিপত্র 22-23-এ পরিপত্র 22-23-টা আমি একটু ওপেন করছি। এটা হচ্ছে 22-23, আপনি যে ট্যাক্স রেটের বিষয়টা বললেন,
কোম্পানির কর হার, ঠিক আছে? এটা 1.3 তে যেটা দেখা যাচ্ছে কোম্পানির কর হার। জি আচ্ছা, দেখেন এখানে দুইটা রেট বলা আছে, প্রযোজ্য কর হার আর শর্ত পরিপালনে ব্যর্থতায় প্রস্তাবিত কর হার। এখানে 20% আর 20 যেটা পাবলিকলি ট্রেডেড ক্ষেত্রে 22.5%। আবার পাবলিকলি ট্রেডেড না যারা, সরি পাবলিকলি ট্রেডেড এর ওই যে 10% এর বিষয়টা দুইটা স্ল্যাব বলা আছে। আমরা যেটা বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাবলিকলি ট্রেডেড না যারা, তারা 27.5% আর 30%। তাহলে আমরা এক্ষেত্রে ট্যাক্স রেটটা কত পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানির? মূল ট্যাক্স রেটটা কত? প্রযোজ্য কর হার, এখানে প্রযোজ্য কর হার যেটা এটা হচ্ছে 27.5 আর শর্ত পালনের ব্যর্থতার জন্য 30%। আচ্ছা, তো আপনার কোয়েশ্চনটা হচ্ছে আমরা 30B তে 27.5 হবে নাকি 30% হবে, এটাই তো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে প্রযোজ্য কর হারে হবে। খেয়াল করে দেখেন, আমরা যদি আইনের নিয়মিত হারে, নিয়মিতটাই তো প্রযোজ্য, আর ওইটা তো শর্ত পালনের ব্যর্থতায় কর হার কত হবে এটা বলা আছে এখানে। শর্ত পালনের ব্যর্থতায় প্রস্তাবিত কর হার, শর্ত পরিপালনের ব্যর্থতায়, শর্তটা কি মানে ব্যর্থতার জন্য আপনার কর হার এটা। তো এখন শর্তটা কি, যে সকল আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে 5 লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট 36 লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সকল প্রকার আয় ও প্রাপ্তি, যেটা আয়ের কথা বলা আছে খেয়াল করে দেখেন, এবং প্রত্যেক একক লেনদেনে 5 লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট 36 লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, মানে ব্যয় ব্যয় হচ্ছে একক লেনদেনে 5 লক্ষের অধিক আর বার্ষিক 36 লক্ষ টাকার ঊর্ধ্বে। তো আমরা জানি যে 5 লক্ষ টাকার স্ল্যাব আছে, সেটা ইয়ের ক্ষেত্রে আপনার র ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে। তো 30 ধারায় তো আপনার এগুলা আসেই না। তো এখানে একটা কোয়েশ্চন অফ ল থেকে যায় যে তাহলে এই ব্যর্থতাও কি পড়বে কিনা। এই ব্যর্থতা তো চলে আসে, মানে 30 ধারার যে জি এটাই বলতে ব্যর্থতাগুলা, চাচ্ছিলাম। তো এটাও তো আবার ব্যর্থতা চলে আসে, তাই না? হ্যাঁ 30 স্যার, ধারা তো এটার মধ্যে পড়ে যায়, তাই না? তো ওই জি ওই স্যার এটাই বলতে চাচ্ছি। ওই ব্যর্থতায় তাহলে দুইটা ব্যর্থতা আসলে প্রযোজ্য হার হবে 30%। এই ব্যর্থতাও তো চলে আসবে, মানে বাই ডিফল্ট চলে আসবে 30 ধারার ব্যর্থতা, প্রত্যেকটা যদি আপনি হিসাব করেন তাহলেও তো এটা চলে আসবে, আসতে পারে আর কি, চলে আসবে কিংবা চলে আসতে পারে ক্ষেত্র বিশেষে। এটা খুব কনফিউজিং তো এই শর্তটা, এই শর্তের ব্যবহার তো হওয়া শুরু হয়নি এখনো, এটা নিয়ে অনেক কোয়েশন আসবে পরবর্তীতে, কারণ এটা আসলে মানে এটার সাথে আবার 30 ধারাটা সাংঘর্ষিক। একবার 30 ধারা দিয়ে তো আপনার স্ল্যাব নামিয়ে রাখা হয়েছে, ব্যয়ের কথা বলা হয়েছে যে এখানে 5 লক্ষ টাকা ঊর্ধ্বে ব্যয়। 30 লাখ মানে আপনার 30 ধারা দিয়ে তো কিছু কিছু ব্যয়ের ক্ষেত্রে আপনাকে সব ধরনের ব্যয়ের ক্ষেত্রেই তো আপনাকে 50 লক্ষ টাকার একটা সিলিং দিয়ে দেওয়া হয়েছে। শুধু র ম্যাটেরিয়ালস আর আপনার স্যালারির বিষয়টা আলাদা করা হয়েছে। তো ওই ক্ষেত্রে তো আ আ হ্যাঁ 5 লক্ষ টাকার অধিক হলে তাহলে তো এর মধ্যে পড়ছে। যদি মধ্যে পড়ে তাহলে 27.5% হবে। আর যদি উপরে পড়ে তাহলে প্রযোজ্য হার 30%ই হবে। আমার ব্যাখ্যা এটাই আরকি। এটা হয়তো এনবিআর কোনো ব্যাখ্যা দিতে পারে আলাদা। আমার কাছে এটাই লজিক্যাল মনে হচ্ছে। যেহেতু 5 লক্ষর বিষয় বলা আছে। 5 লক্ষর উপরে যদি থাকে মানে এই শর্ত যদি পালনে ব্যর্থ হন তাহলে তো আপনাকে 30 লক্ষই প্রযোজ্য হচ্ছে কর হার। ক্লিয়ার কিনা জাবের ভাই? জি স্যার।
মানে এই এটা শর্তটা clear হইছে। আমরা কনসিডারেশনে আনবো 27.5 হবে না 30 হবে এটা নির্ধারণের জন্য। 30 বি ধারায় অগ্রাহ্যকৃত ব্যয় কত পার্সেন্ট রেটে ট্যাক্সেবল হবে এটা ক্যালকুলেট করার জন্য আমরা এই শর্তটাও আহ, আমরা কনসিডারেশনে নিয়ে আসবো, তাহলেই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার। কারণ এই শর্তের উপরেই তো 27.5 আর 30, তাই না? তো এই শর্তটাও আমরা ওইখানে কনসিডারেশনে নিয়ে আসলে 27.5 হবে না 30 হবে এটা নিয়ে আসবে। কারণ প্রযোজ্য হারে বলা কিন্তু এখানে আপনার আইনে যে ইয়েটা বলা আছে 30 বি তে আমরা যেটা দেখেছি ট্রিটমেন্ট অফ ডিসঅ্যালাউন্সেস রেগুলার রেট, নিয়মিত হারে, নিয়মিত হারে, নিয়মিত হার যেটা এটা রেগুলার রেট। এখন রেগুলার রেট অ্যাপ্লিকেবল রেট, রেগুলার রেট একটা আবার অ্যাপ্লিকেবল রেট একটা। রেগুলার রেটের ডেফিনেশন যদি আমি ধরি তাহলে এখানে রেগুলার রেট হচ্ছে আপনার 27.5%, আর অ্যাপ্লিকেবল রেট যদি এই শর্ত না মানেন তাহলে 30%। তাহলে ওই অ্যাপ্লিকেশনে আবার 30% তো অটোমেটিক্যালি আসে, কিন্তু রেগুলার রেট তো 27%ই আসে, কারণ প্রযোজ্য কর হার বলা হয়েছে, আর এটা তো প্রস্তাবিত কর হার, এটা প্রযোজ্য না। তো অ্যাপ্লিকেবল এটা হতে পারে যদি শর্ত না মানেন আপনি সেক্ষেত্রে। তো এখানে আমরা এই শর্তটাও কনসিডারেশনে আনবো। আর কোনো কোয়েশন আছে কিনা কারো এই বিষয়ে? আর কোনো কোয়েশন আছে কিনা? আমরা সেকশন 28 থেকে বিজনেস ট্যাক্সেশনটা বিস্তারিত আলোচনা শুরু করেছিলাম, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন সেকশন 28। সেকশন 29 এর ডিডাকশনস ফ্রম বিজনেস অর প্রফেশন এই বিষয়গুলো বলা আছে কি কি ডিডাকশন আছে। সেকশন 30 তে আমরা দেখেছিলাম ডিডাকশন নট অ্যাডমিসিবল ইন সার্টেন সার্কামস্ট্যান্সেস। তো ডিডাকশন ফ্রম বিজনেস অর প্রফেশনে আমরা কি কি ডিডাকশন আছে দেখেছিলাম, আর 30 তে যেগুলো অ্যাডমিসিবল হবে না কিছু কিছু সার্কামস্ট্যান্সেস এর কথা বলা আছে এখানে। 30 এ তে বলা আছে প্রভিশন ফর ডিসঅ্যালাউন্সেস, এখানে ডিসঅ্যালাউন্স এর জন্য করতে গেলে ডিপ্টি কমিশনার অফ ট্যাক্সেস কে অবশ্যই যৌক্তিক কারণে সেটা করতে হবে এবং অথবা প্রমাণ থাকতে হবে। এটা উনি স্বেচ্ছাচারী ভাবে করতে পারবেন না, এই বিষয়টা জোর দিয়ে বলা আছে সেকশন 30 এতে। আবার 30 বি তে বলা আছে আপনার যদি সেকশন 30 এর অধীনে ডিসঅ্যালাউন্স হয় তাহলে এটা এক ধরনের অপরাধ হিসাবেই নেওয়া হয়েছে, এটার জন্য আপনাকে ওই খরচের উপরেই ট্যাক্স দিতে হচ্ছে, আবার এক ধরনের মানে ট্যাক্স পেনাল্টি হয়ে যাচ্ছে, প্রফিট হচ্ছে না আপনার, কিন্তু ওই খরচটা আপনার আপনি সঠিকভাবে কমপ্লায়েন্স মেনটেন না করার কারণে আপনার এটার উপরে ট্যাক্স হয়ে যাচ্ছে। এটা 30 বি তে বলা আছে। এটা হচ্ছে বিজনেস ট্যাক্সেশনের আলোচনা, এগুলাই মূল আলোচনা। আমরা ট্যাক্স ডিডাকশন এট সোর্স কিংবা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে আলাদা আলোচনা করব, আর আমরা মিনিমাম ট্যাক্স নিয়ে সেকশন 82 সি নিয়ে আমরা আলাদা আলোচনা করব, ট্যাক্স অ্যাসেসমেন্টের বিষয়গুলা নিয়ে আলাদা আলোচনা করব। আর কিছু কিছু বিষয় আছে এখানে আমরা যদি দেখি মেথড অফ অ্যাকাউন্টিং সেকশন 35 এ আছে, সেট অফ লসেস, ক্যারি ফরওয়ার্ড অফ বিজনেস লসেস, ক্যারি ফরওয়ার্ড অফ লস ইন স্পেকুলেশন বিজনেস, ক্যারি ফরওয়ার্ড অফ লস আন্ডার হেড ক্যাপিটাল গেইনস, এগ্রিকালচারাল ইনকাম, এগুলো আলাদা। কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমরা সেকশন 35 থেকে শুরু করে আমরা সেকশন 39 পর্যন্ত আরো কিছু কিছু বিষয় আছে উল্লেখযোগ্য, এই সেকশন গুলো আমরা সময় পেলে একটু আলোচনা করব। আর সেকশন 19 এ আমরা কিছু বিষয় বলা আছে যে বিষয়গুলা আমরা শুধুমাত্র যে বিজনেস ট্যাক্সেশনের জন্য তা না, অন্যান্য অনেক ক্ষেত্রে এটা প্রযোজ্য আছে। তা হচ্ছে unexplained investments etc deemed to be income,
আপনার যদি ইনভেস্টমেন্ট এটা ব্যাখ্যা না থাকে তাহলে এটা আয় হিসাবে ধরা হবে 19 ধারা অনুযায়ী। এই যে অগ্রাহ্যের বিষয় আছে, এক খরচ অগ্রাহ্যের বিষয় একটা বিষয়। আবার আমরা কিছু ইনভেস্টমেন্ট যেগুলা আনএক্সপ্লেইন, এই ইনভেস্টমেন্ট গুলা ব্যবসারও হতে পারে, ব্যক্তিরও হতে পারে। এই ইনভেস্টমেন্ট গুলা যদি আপনি প্রপারলি ব্যাখ্যা করতে না পারেন তাহলে সেটা ইনকাম হিসাবে ট্রিট হবে। এখানে আমরা সেকশন 29 এর আলোচনায় সেকশন 19 এর আমরা সেকশন 28 এর আলোচনায় আমরা সেকশন 19 এর কিছু বিষয় দেখেছিলাম। সেকশন 28 এর আলোচনা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে, এখানে আমরা সেকশন 19 এর কিছু জিনিস আলোচনা করেছিলাম। সেকশন 19 এর 15, সেকশন 1916, সেকশন 1918, সেকশন 1920, সেকশন 1923 এবং সেকশন 82 ডাবল বিট সাবসেকশন 12 আমরা আলোচনা করেছিলাম। তো সেকশন 19 একটা দীর্ঘ সেকশন আছে, এখানে একটা সেকশনেই অনেকগুলা ইয়ে আছে, 1 2 করে অনেকগুলা ক্লজ বলা আছে। এই সেকশন 19 এর 32 পর্যন্ত আলোচনা আছে। আমরা এর মধ্যে আমরা অনেকগুলো আলোচনা করে নিয়েছি বিজনেস ট্রান্সাকশনের আলোচনার সাথে রিলেটেড। আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা আলোচনা করব, যে ক্ষেত্রে আমরা আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট গুলা ইনকাম হিসাবে ধরে নেওয়া হবে। যেমন 30 ধারায় আমরা দেখেছিলাম যে এক্সপেন্স গুলা অ্যাডমিসেবল হচ্ছে না আন্ডার সেকশন 30, এগুলা আবার ইনকাম হিসাবে, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হিসাবে ধরে নেওয়া হচ্ছে এবং রেগুলার রেটে ট্যাক্স দিতে হচ্ছে। এগুলো এরকম সেকশন 19 এও কিছু বিষয় আছে যেগুলো আমরা দেখবো পরবর্তীতে ইনশাআল্লাহ। তো এই বিজনেস ট্যাক্সেশনের আলোচনায় এখন পর্যন্ত আলোচনায় কোনো কোয়েশন আছে কিনা, কিংবা আপনাদের আজকের আলোচনার প্রেক্ষিতে কোনো স্পেসিফিক কোনো কোয়েশন আছে কিনা, কিংবা অন্যান্য কোনো ধারার উপরে কোনো আলোচনায়, আগের আলোচনায় কোনো কোয়েশন আছে কিনা? আচ্ছা, কোনো কোয়েশন না থাকলে আমরা বিজনেস ট্যাক্সেশন সম্পর্কে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনায় মানে এই বিষয়গুলা জানার গুরুত্ব কতটুকু, এগুলা আমরা জাস্ট সংক্ষেপে যদি প্রত্যেকে একটু বলি, 1 মিনিট জাস্ট একেবারে সংক্ষেপে, যে এই যে আলোচনাটুকু আমরা করলাম বিগত ক্লাসগুলাতে, এই আলোচনায় এই আইনগুলা জানার গুরুত্ব, প্রয়োজনীয়তা মানে কতটুকু, গুরুত্বটুকু কি, এই জিনিসটা একটু ইয়ে করে। বস বেসিক্যালি 28, 29, 30 যদি কেউ না জানে জি, ট্রুলি সে বিজনেস ট্রানজাকশনে কিছু করতে পারবে না। আর ওইদিকে কিছু আদার সোর্স অফ ইনকাম আছে, যেমন ওই যে সেট অফ লস 37 এ কিছু আছে, 37, 38, পরের গুলো আমরা আলোচনা, আর 19 আছে ইনকাম আনএক্সপ্লেইনড ডিম যে ইনকাম আছে, যেটা আদার সোর্স। রাইট। এর পাশাপাশি আমাদের আমি যেটা মনে করি আরো কিছু আছে বস, সেটা হলো যে 53 টিডিএস এর কিছু জিনিস জানা উচিত। টিডিএস পুরোই জানতে হবে, কারণ 30 তে তো টিডিএস সবই আছে। এক্স্যাক্টলি বস। আর 30 তে তো পুরো টিডিএস কমপ্লায়েন্স এর কথাই আর বলা আছে। এটার সাথে আরেকটা জিনিস আছে সেকশন, সেটা হলো 82C। 82C, রাইট। আমরা এইগুলি জানতে, সবগুলাই ভালোভাবে পড়বো ইনশাআল্লাহ। এগুলি জানতে 19 পড়বো আমরা, 82C পড়বো, এবং আপনি ওই যে সেট অফ লস এর যে বিষয়গুলা বললেন, এগুলা আমি আজকের ক্লাসের শেষে জাস্ট আপনাদেরকে একটু উল্লেখ করেছি, যে সেকশন 35 থেকে শুরু করে 39 পর্যন্ত যে জিনিসগুলো আছে এগুলা আমরা আলোচনা করব। 19 বিষয়টাও বললাম, এবং 82C-টা তো আপনি আবার রিপিট করলেন। তো এগুলা না জানলে
এইসব বিষয়ে আপনার মানে মনে করেন একটা প্রতিষ্ঠানে একজন ট্যাক্সের বিষয়গুলো হ্যান্ডেল করছেন, এইসব বিষয়ে জানেন না উনি, এটা একটা অপরাধ না? আমার দৃষ্টিতে তো এটা একটা অপরাধ, এটা এই আইনগুলা না জানা। কারণ এই আইন না জানলে আপনি আপনার এমপ্লয়ারের ক্ষতি করবেন। ইভেন একজন কনসালটেন্ট যদি এই আইনগুলা ভালোভাবে না জানেন, তাহলে উনি উনার ক্লায়েন্টের ক্ষতি করবেন। আর একজন ব্যবসায়ীকেও জানতে হবে, কারণ উনি না জানলে উনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন ট্যাক্স অ্যাসেসমেন্ট কালীন সময় এই কমপ্লায়েন্স গুলা মেনটেন না করার কারণে। ঢালি ভাই একটু ইম্পর্টেন্সটা নিয়ে আলোচনা জাস্ট বিজনেস ট্যাক্সেশনে। অবশ্যই এই ট্যাক্সেশনের এই সেকশন গুলো জানতে হবে, কারণ হলো না হলে কোম্পানি হলো সমূহ বিপদে পড়বে। যেটা হলো হয়তো ভাবছে যে আমার 1 কোটি টাকা ট্যাক্স দিয়ে আমি শেষ করতে পারছি, কিন্তু 30 সেকশন 30, হ্যাঁ, বি, তারপরে 30A, বি, দুইটা যদি আমরা ভালো মতো না জানি, তাহলে দেখা যেতে পারে যে তার ট্যাক্স ডাবল হয়ে যেতে পারে, যেটা হলো তার জন্য খুব কষ্টসাধ্য বিষয়। তো এই কারণে যারা প্রফেশনাল হিসেবে যাদের ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বা ফাইন্যান্সে যারা কাজ করছেন, তাদেরকে অবশ্যই এই কয়টা সেকশন অবশ্যই জানা দরকার। আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাজ এ প্রফেশনাল বলেন বা ওই কোম্পানির সেফগার্ড হিসেবে বলেন, আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। রাইট। এখন আমরা হয়তো বলবো যে চলছে তো কোম্পানিগুলা এইভাবে, মানে সবাই তো চালাচ্ছেন, কনসালটেন্টরাও কাজ করে যাচ্ছেন হরহামেশা, ইনকাম ট্যাক্স এর কাজ একভাবে করে দিলেই হয়, এটা কোনো না কোনো ভাবে ম্যানেজ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, এই ধরনেরই তো বিষয় থাকে মেনলি না, বলা। একটা জিনিস আমার কাছে মনে হয় স্যার, যেটা হলো যে আমি যদি কোনো কোম্পানিতে চাকরি করি এই পজিশনে যদি আমি জব করি, সেক্ষেত্রে এইটা আমার দায়িত্ব যে জানা সে কোম্পানির কোথায় লস হচ্ছে বা কোন রিস্কের মধ্যে সে রাইট, পড়তে রিস্ক। যাচ্ছে। হ্যাঁ, মনে এই হয় রিস্কটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, কারণ যদি আমি রিস্কে ফেলে দিই সে কোম্পানিকে, আলটিমেটলি সবাই তো রিস্কের মধ্যে পড়ে গেল, মানে ইভেন আমিও। রাইট। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমার কাছে মনে হয়, যে রিস্ক মিটিগেশনের জন্য আমার জানা প্রয়োজন, না জানলেও জেনে নেওয়া প্রয়োজন আমার মনে হয়, যে ট্যাক্সের এই অসুবিধা। কারণ যেটা হলো সবচেয়ে ইয়ে হলো যে এখন নতুন যে আইনটা আসছে, এটা তো একদম আগে ধরেন কোনোভাবে কাটানো গেছে হয়তো যে 0.6 ক্যালকুলেশন করে শেষ করে দেওয়া গেছে, কিন্তু 30B তে যেটা আছে যে 35% যে ট্যাক্সের বিষয়টা আসছে অতিরিক্ত, সেটা কিন্তু একটা মারাত্মক জায়গা, যেটা হলো না জানলে বিপদ হবেই। থ্যাংক ইউ স্যার। একেবারেই কারেক্ট বলেছেন ঢালি ভাই। আমি যে বিষয়টা বলবো, আমরা আগে যেভাবে চলা গেছে, এক্সপেন্স বেশি দেখিয়েছেন, হয়তো এটা অ্যাডজাস্ট হয়েছে। আইনটা কিন্তু 2019 সালে হয়েছে, এখন আমরা 2022 সালে আছি, জাস্ট এটার অ্যাপ্লিকেশন গুলা শুরু হয়েছে মাত্র। এই জন্য আমরা বুঝতে পারছি না আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে আগে তো চলেছে, আপনার মানে প্রতিষ্ঠানের এমপ্লয়ি যারা আছেন কিংবা মালিক পক্ষ কিংবা যারা কনসালটেন্ট আছেন ট্যাক্স কনসালটেন্সি দিচ্ছেন, তারা তো খুব কনফিডেন্টলি এগুলা ডিল করে গেছেন আগে। ইভেন হয়তো বা আমাদের যেটা প্রচলিত আছে যে আমরা কোনো না কোনো ভাবে ডিসিটি কে ম্যানেজ করে নিতে পারবো, বুঝিয়ে দিতে পারবো, কিন্তু উনিও তো এটা থেকে বের হয়ে আসতে পারবেন না। সেকশন 30 ডিসঅ্যালাউন্স গুলা তো উনাকে 30B তে ধরতে হবে। ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসও তো এখানে বাধ্য এই বিষয়গুলা চেক করার ক্ষেত্রে। তো এটা এখন কিন্তু আমরা ট্রানজাকশন করে ফেলছি, 19 সাল থেকে আইন হয়ে গেছে, কোম্পানিগুলা ট্রানজাকশন করে ফেলছে। এটা আপনি যেটা বললেন রিস্ক, যেটা পরে বুঝতে পারবে, কিছুদিন পরে যখন অ্যাসেসমেন্ট হবে কিংবা রিটার্নও ফাইল করে দিয়েছেন আন্ডার সেকশন 82BB, যখন অডিটে পড়বে তখন গিয়ে বুঝতে পারবেন যে প্রবলেমটা কতটুকু সামনে এসেছে। তাই এই বিষয়ে অ্যাওয়ারনেসটা আমাদের কম, এখন এটা অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা দরকার, যে এখন যেভাবে সরকার আয়কর আইনটাকে যেভাবে পরিমার্জিত করেছে, এখন অবশ্যই আমাদেরকে কমপ্লায়েন্স মেনে চলতে হবে। এখানে কোনো বাইপাস রাস্তা নেই, বাইপাস ওয়ে নেই, আইন না জানা ছাড়া
কোনো মানে অন্য কোনো রাস্তা নেই এখানে। জাকির ভাই, যদি একটু আপনি কতটুকু গুরুত্ব মনে করছেন বিজনেস ট্যাক্সেশনের আলোচনা প্রেক্ষিতে এই নলেজটুকু? জি স্যার, আজকের এটা মোটামুটি যথেষ্ট গুরুত্ব বহন করে, এবং আমাদের ওই যে ধারা 30 বি এইগুলা খুব ভালোভাবে দেখলে মানে আজকের যে লেকচারের সারমর্মটা এটা আমরা ফুলফিল করতে পারবো। যে 30 বি বহির্ভূত কি কি আমাদের হইল, আর 30 বির মাধ্যমে কোন কোনগুলা অগ্রহণযোগ্য হইল, সেই ব্যাপারগুলো আজকের আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পারলাম। জি, থ্যাংক ইউ জাকির ভাই। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে গুরুত্বটা বোঝানো এবং কোথায় আইনগুলা বলা আছে সোর্স গুলা বলে দেওয়া। কারণ প্র্যাকটিসটা আপনি যখন করবেন, স্টাডি করবেন, এটা আমরা এই যে কয়দিন আলোচনা করলাম সেকশন 28, 29, 30 নিয়ে, এর মধ্যে কিন্তু এটা আরো অনেক আলোচনা করা যায়। এই 30 বি নিয়েই যদি আমরা ভাগ করে আলোচনা করি, মানে 8-10 ঘন্টা এটা নিয়ে করা যাবে। বিভিন্ন এক্সাম্পল এক্সারসাইজ যদি আমরা করতে থাকি, তো কেস অন কেস বেসিস বিভিন্ন ধরনের বিষয়গুলো আসবে এটার সাথে সম্পৃক্ত। কিন্তু গুরুত্বটা যদি আমরা নিজের ভিতরে অনুধাবন করতে পারি যে না, এই সেকশন গুলা গুরুত্বপূর্ণ, আমাকে বিশেষ খেয়াল রাখতে হবে এই সেকশনে, তাহলে আমরা এখানে ভুল করব না। আমরা একটু দেখে নেব, একটু জিজ্ঞেস করে নেব কাউকে, কিংবা একটু আমরা সচেতন থাকব এই সেকশন গুলা আছে, এটা আমরা জানি কোনো একটা এক্সপেন্সের ক্ষেত্রে কিংবা যে কোনো ধরনের ইয়ের ক্ষেত্রে আমরা সেকশন 30 মান্য করা হচ্ছে কিনা এটা আমাদেরকে মানে খেয়াল করব আমরা, কারণ 30 বি আছে এখানে এই বিষয়টা। আবার 30 এ দ্বারাও আছে যে ডিসিটি চাইলেই কিছু করতে পারবেন না, উনাকেও একটা যৌক্তিক কারণ লিখে দিতে হবে কিংবা একটা প্রমাণ দিতে হবে অ্যাসেসমেন্ট অর্ডার। এটা জাবের ভাই, আপনি যদি একেবারে সংক্ষেপে একটু বলেন যে। সংক্ষেপে বলতে গেলে স্যার আমরা এক্সাম্পল ওয়ানেই বুঝতে পারি ট্যাক্সের গুরুত্ব কতটুকু স্যার। আজকে যে এক্সাম্পলটা দেখলাম স্যার, 2 লাখ টাকা ইনকাম করে 10 লাখ টাকা ট্যাক্স পে করতে হবে, রাইট। এখানে মানে গুরুত্বটা বোঝা যায়। হ্যাঁ, এই জন্যই মানে আপনার যারা ট্যাক্স রিলেটেড কাজে আছেন, এটা জবে থাকেন, কনসালটেন্সিতে থাকেন, কিংবা আপনি নিজে ব্যবসায় থাকলেও আপনাকে জানতে হবে, ব্যবসা করলেও কিন্তু জানতে হবে এই বিষয়গুলা। না জানলে আপনি এখানে প্রবলেমে পড়বেন। তো এটার কিন্তু গুরুত্ব আছে, আগে এত গুরুত্ব ছিল না, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। বলবেন যে আপনি এত মানে জোর দিয়ে বলছেন এসব, এগুলা তো মানে আমাদেরকে ব্যবসায়ীরা যেটা বলে, আমরা যখন এক একটা বিষয় মানে ব্যাখ্যা করি, বলেন এগুলা আপনারা শুধু আইন কানুন বলতেছেন, এগুলা আমরা কত ব্যবসা করে এসেছি, এগুলা কিছুই না, আমরা ম্যানেজ করে ফেলবো। কিন্তু এখন আইনে যে প্রভিশন গুলা বলা আছে, যে কমপ্লায়েন্স গুলা বলা আছে, এটা আসলে আইনটা মেনেই যেতে হবে আপনাকে, এর বাইরে কোনো রাস্তা নেই। এমন ভাবে আইনটা করা হয়েছে, আপনাকে আইনটা মানতে হবে। যে মঞ্জুরুল কাদের ভাই, একটু সংক্ষেপে জাস্ট। হ্যাঁ জি স্যার। স্যার আমার কাছে সবথেকে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে যে একটা কোম্পানি হয়তোবা তার ফাইনাল প্রফিট এন্ড লস স্টেটমেন্ট প্রিপেয়ার করতেছে, সে হয়তোবা নেট লসে আছে, তার কোনো ট্যাক্স নাই, বাট এক্সপেন্স গুলো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সে যদি ভুল করে থাকে, ট্যাক্সের সাথে যদি তার অর্ডিন্যান্সের সাথে যদি তার মিল না থাকে, তাহলে কিন্তু তার উপর কিন্তু ট্যাক্সটা ইম্পোজ হচ্ছে, তাই না? যেমন সেকশন 32B, সেকশন 30, 29 এগুলো যদি কমপ্লায়েন্স মেইনটেইন না করে সে যদি ট্যাক্সের এক্সপেন্স গুলা যদি প্রভিশন না করে বা ক্লাসিফিকেশন না করে, তাহলে কিন্তু তার উপর একটা বড় বার্ডেন আসতেছে ফাইনালি অ্যাসেসমেন্টের পরে। রাইট। তো এই জন্য এই সেকশন গুলো যেগুলো ট্যাক্সের আলোকে আমরা যদি এটার আলোকে আমাদের অ্যাকাউন্টস গুলা প্রিপেয়ার না করি বা এক্সপেন্স গুলা ট্যাক্সটা ক্যালকুলেশন না করি, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই একটা মানে প্রবলেমে পড়তে হবে ফাইনালি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে।
একেবারেই ঠিক বলেছেন আপনি। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা। আমি যদি জাস্ট ছোট এক্সাম্পল দেই, একটা ছোট কোম্পানি নতুন ফরমেশন হয়েছে, তারা জাস্ট এখনো কোনো অপারেশনই শুরু করেনি। তারা একটা হয়তো ল্যান্ড কিনেছে, কিছু ডেভেলপমেন্ট কাজ করেছে, এইটুকু কিছু কিছু ইয়ে করেছে। একটা ইয়ারের ট্যাক্স অ্যাসেসমেন্ট হয়েছে 3,50,00,000 টাকা ট্যাক্স হয়েছে অ্যাপ্রক্সিমেটলি। কোনো অপারেশনই নেই, কোনো টার্নওভার নেই। কেন হয়েছে? এই ডিসঅ্যালাউন্সেস এর জন্য হয়েছে, ব্যাংকিং চ্যানেল মেনটেন না করার জন্য হয়েছে। তো এখন কোম্পানিটা শুরুই করতে পারেনি এখনো। তো এই বিষয়গুলা কিন্তু গুরুত্বপূর্ণ এই জায়গায়। আসলে স্যার এখন অ্যাকাউন্টস এর জন্য ট্যাক্সের নলেজটাও পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট এবং ফুললি নলেজ দরকার। অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমি হয়তো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতেছি এবং মনে করতেছি ইট ইজ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, আমার কোনো ট্যাক্স নাই, আমি নেট লসে আছি, ম্যানেজমেন্টও খুশি হচ্ছে, বাট ফাইনালি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু আমার অ্যাসেসমেন্টটা শেষই হচ্ছে না, ঝুলেই আছে। এই যে একটা আমি বড় ব্যক্তিগতভাবে মনে করি একজন মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং আইএফআরএস এইসব নলেজ না থাকলে আসলে আমরা অ্যাকাউন্টেন্ট হিসাবে পরিচয় দেওয়াটাই আসলে মানে এটা রিস্কি ক্লায়েন্টের জন্য কিংবা এমপ্লয়ারের জন্য রিস্কি। আমি অ্যাকাউন্টেন্ট এটা পরিচয় দেওয়াটাই রিস্কি, কারণ ট্যাক্স ভ্যাট এবং আইএফআরএস কমপ্লায়েন্স গুলা জানা না থাকলে আপনার এখানে অ্যাকাউন্টেন্ট পরিচয় দেওয়াটাই কিন্তু ভুল। তাই আমরা আমাদের প্রফেশনাল বডি আমরা ট্যাক্স ভ্যাটটাকেই বেশি ফোকাসড আমরা, কারণ কাজের ক্ষেত্রে এগুলাই বেশি প্রয়োজন হয়। আবার অডিটটাও প্রয়োজন আছে, যারা অডিট ফোকাসড প্রফেশনাল বডিজ তারা অডিটের বিষয়টাকে গুরুত্ব দেয়। আমরা ট্যাক্স এবং ভ্যাটটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা সিএফও হিসাবে কাজ করবেন, ফাইন্যান্স ডাইরেক্টর, ফাইন্যান্স ম্যানেজার হিসাবে কাজ করবেন, ট্যাক্স ম্যানেজার হিসাবে কাজ করবেন, কিংবা বিভিন্ন ম্যানেজমেন্টের সিনিয়র পজিশনে কাজ করবেন, বিভিন্ন ম্যানেজারিয়াল পজিশনে কাজ করবেন, তাদেরকে অবশ্যই ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের নলেজটা সুদৃঢ়ভাবে থাকতে হবে। ওয়ালিদ ভাই, জাস্ট সংক্ষেপে যে আমরা আলোচনা করলাম এটার গুরুত্বটুকু আমি একটু জোর দিচ্ছি, সেজন্যই আলোচনা তো আমরা হয়তো করেছি এটা ভুলে যাব, কিন্তু এটার গুরুত্বটা যদি আমরা একটু নিজের ভিতরে ফিল করতে পারি, তাহলে আমরা মানে পড়াশোনার ক্ষেত্রে আমরা এই জায়গায় অ্যাডভান্স হতে পারবো নিজেরা। থ্যাংক ইউ সো মাচ আলী ভাই। আমার জন্য আসলে জিনিসটা নতুন এবং ভেরি ইন্টারেস্টিং। লাস্ট ক্লাস থেকেও মনে হচ্ছে, লাস্ট ক্লাসে আমরা তো করেছিলাম ওই যে ডিডাকশন নট অ্যাডমিসিবল, যেটা আজকে করেছি 30A and 30B, প্রভিশন ফর ডিসঅ্যালাউন্স এন্ড ট্রিটমেন্ট ফর ডিসঅ্যালাউন্স। আসলে ওই আমরা তো সবাই ওই বললেন যে একজন অ্যাকাউন্টেন্টের জন্য কিন্তু নট অনলি আইএফআরএস বাট অলসো ট্যাক্স ভ্যাটের নলেজটা থাকা জরুরি, কারণ টোটাল ফাইন্যান্সিয়াল ফিগারের আলটিমেটলি কিন্তু ট্যাক্স ভ্যাটের কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক ফর এনি এফএমসিজি অর লোকাল কোম্পানি, তাই না? তো ওই আসপেক্টে যদি আমি বলি যে এই যে প্রভিশন ফর ডিসঅ্যালাউন্স, তারপরে যে ট্রিটমেন্ট ফর এই যে ডিসঅ্যালাউন্স, যেটা একটু আগে আপনি আমাদেরকে পড়াইলেন দুইটা এক্সাম্পলের মাধ্যমে, সম্ভবত মঞ্জুরুল কাদের ভাই একটা এক্সাম্পল মনে হয় দিলেন, যে ওই যে আমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছিলেন যেখানে নেট লস ইনকার করছে, তারপরও ট্যাক্সের বার্ডেনটা ওই কোম্পানির জন্য অনেক বেশি হয়ে গেছিল, তাই না? So ultimately এই এক্সাম্পলটা দিয়ে আমরা বুঝতে পারি how much it is important to understand the section, especially 29, 30, 30AB যেটা আপনি দেখালেন। সো এইটার যদি খুব ভালো দখল কারো থাকে, তার জন্য বিজনেস ট্যাক্সেশনের ক্যালকুলেশন করাটা কম্পারেটিভলি ইজিয়ার হবে ফর হিজ অর হার কোম্পানি। রাইট, ঠিকই বলেছেন একেবারেই। খেয়াল ছোট করে নলেজ দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে। হ্যাঁ, না আপনি কারেক্ট বলেছেন। খেয়াল করে দেখেন আমরা যে এক্সাম্পলটা ছিলাম, যেটা জাবের ভাই বললেন মনে হয়, যে 2,05,000 টাকা প্রফিট ছিল কোম্পানির, আর এটা এটা কি একটু আরেকবার বলা যায়? মানে আমি ট্যাক্সই এসেছে আমার জন্য 10,20,500 টাকা, 30B ধারার নন কমপ্লায়েন্স। আবার আমি এটা মানে এই এক্সাম্পলটা আবার আমরা
পরে আজকের ক্লাস শেষ করছি তাহলে ওয়ালিদ ভাইয়ের রিকোয়েস্টে। আমরা এটা আবার একটু দেখে নিই। এই যে থ্যাংক ইউ আলী ভাই, থ্যাংক ইউ সো মাচ। নেট প্রফিট হয়েছে 2,05,000 টাকা, কিন্তু ওনাকে ট্যাক্সই দিতে হচ্ছে 10,20,500 টাকা। কিভাবে হলো বিষয়টা আমরা একটু দেখি। বিভিবি প্রাইভেট লিমিটেড এর 2019-20 কর বছরে প্রদর্শিত নেট লাভের পরিমাণ 2,05,000 টাকা। করদাতা কোম্পানি 2019-20 কর বছরে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ কালে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 30 বহির্ভূত অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ 30 লাখ টাকা। ধারা 30 এর বহির্ভূত মানে 30 ধারা অধীনে না, আর 30 ধারার অধীনে অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ 20 লাখ টাকা। করদাতা কোম্পানি হ্রাসকৃত অর্থাৎ 10% হারে কর হার সুবিধা ভোগ করছে। তাহলে আমরা প্রথমে নেট লাভ যেটা আছে 2,05,000 টাকা, এটার সাথে আমরা প্রথমে 30 ধারা বহির্ভূত যে ব্যয়টা আছে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, যেহেতু এটা মানে অগ্রাহ্য হয়েছে তাই এটা ব্যয় হিসাবে থাকবে না, তার মানে আমাদের প্রফিটটা আরেকটু বাড়বে, বেড়ে হবে 32,05,000 টাকা। যেহেতু কোম্পানি 10% হারে কর দিচ্ছে সেহেতু তার কর হবে 3,20,500 টাকা, শুধুমাত্র 30 ধারা বহির্ভূত যেটা অগ্রাহ্যকৃত এটা ধরে। আর 30 ধারার অধীনে অগ্রাহ্য হয়েছে 20 লাখ টাকা। এই 20 লাখ টাকার উপরে রেগুলার রেট যেটা 19-20 এর জন্য 35% হারে, এটা হচ্ছে 20 লক্ষ টাকার 35% 7 লক্ষ টাকা আয়কর প্রযোজ্য হবে। তার মানে 30 ধারা বহির্ভূত ব্যয় এটা অ্যাডজাস্ট করার পরে হ্রাসকৃত হারের রেটেই ট্যাক্স দিতে হচ্ছে 3,20,500 টাকা। আর 30 বি ধারার থাকার কারণে 30 ধারায় অগ্রাহ্যকৃত ব্যয় আমরা রেগুলার রেটে 7 লক্ষ টাকা আরো ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে মোট 3,20,500 টাকা এবং 7 লাখ টাকা সহ 10,20,500 টাকা ট্যাক্স দিতে হচ্ছে কোম্পানিকে, অথচ নেট লাভ 2,05,000 টাকা ছিল কোম্পানি। আলী ভাই, এটা তো টাইম টু টাইম চেঞ্জ হবে এই রেটটা না? প্রাইভেট লিমিটেড রেটটা চেঞ্জ হবে, মনে প্রাইভেট করেন লিমিটেড এটা কোম্পানি যেহেতু সে এখানে 37.5 হইতে পারে, 40 হইতে রাইট পারে, যেটা রাইট যখন যে বছরের জন্য যার অ্যাপ্লিকেবল জন্য যেরকম, আপনার মোবাইল ফোন অপারেটর হলে তো আরো বেশি হবে। আরো বেশি হবে। হ্যাঁ, যদি যার আবার লিস্টেড যার নন লিস্টেড হিসাব হ্যাঁ আছে। লিস্টেড নন লিস্টেড এর হিসাব আছে বিভিন্ন, যার জন্য যেটা প্রযোজ্য এটা। তো এখন একটু চিন্তা করে দেখেন, মনে করেন আপনি এই কোম্পানির মালিক, 30 এর এ ধারাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি আমার করদাতার পক্ষে, করদাতার পক্ষে বলা হয়েছে যে আচ্ছা। ডিসিটি অগ্রাহ্য করলে অবশ্যই যৌক্তিক কারণ লিখে দেবেন, একটা প্রমাণ দেবেন। মানে অথবা একটা প্রভিশন ফর ডিসঅ্যালাউন্স যেটা। হ্যাঁ ডিসঅ্যালাউ করতে হলে উনাকে একটা কারণ প্রমাণ থাকতে হবে। আচ্ছা, এমনিতেই উনার ইচ্ছা খুশি মতো ডিসঅ্যালাউ করতে পারবেন না, যৌক্তিক কারণ প্রমাণে ডিসঅ্যালাউ করলে তখন আবার 30 বিতে আপনি ধরা পড়বেন। তো একদিক দিয়ে আপনার মানে রাইটটুকু 30 এ দ্বারা মেনটেন করা হয়েছে যে ডিসিটি চাইলেই স্বেচ্ছাচারিতা করতে পারবেন না এখানে, আবার 30 বিতে এসে একটা পানিশমেন্টের ক্লজ হিসাবে অ্যাড করা হলো যে আপনার 30 ধারার অধীনে যদি ডিসঅ্যালাউন্স হয় তাহলে এটা আপনাকে রেগুলার রেটে আবার ওই টাকার উপরে ট্যাক্স দিতে হবে। অগ্রাহ্যকৃত বহির্ভূত যেটা 30 এ সেটা হচ্ছে করদাতার পক্ষে যাবে, আর তাহলে আর যেটা অগ্রাহ্যকৃত মোট ব্যয় যেটা পরেরটা আসলো সেটা হচ্ছে 30 বি, সেটা হচ্ছে করদাতার পক্ষে যাবে না। করদাতার পক্ষে যাবে না বলতে কি, মানে আমরা 30 এ ধারাটা বলা আছে যে ডিসিটি অগ্রাহ্য করতে হলে একটা যৌক্তিক কারণ থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, এই ওই বিষয়টাই ডিসঅ্যালাউন্সের কারণটা কারণটা মেনশন উল্লেখ করতে হবে। থাকতে হ্যাঁ, হবে, এটাই বলা আছে। ওই আর পার্সপেক্টিভে বলা হয়েছে। হ্যাঁ, এটা প্রোটেক্ট করে আর কি, করদাতার রাইটটাকে প্রোটেক্ট করে যে ডিসিটির স্বেচ্ছাচারিতা করতে পারবেন না, 30 এ দ্বারা এটা কনফার্ম করা হলো, আইন দ্বারা বাধ্য করা হলো ডিসিটিকে যে উনি যা ডিসঅ্যালাউ করবেন এটা লিখে দিতে হবে, একটা যৌক্তিক কারণ কিংবা প্রমাণ থাকতে হবে এটা। আর 30 বিতে বলা আছে যে ডিসঅ্যালাউ হলে এটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। ওইটা তো আর মাপ নাই আর কোনো। হ্যাঁ, এখন আপনি জাস্ট সিনারিওটা এরকম চিন্তা করেন,
আমরা যেহেতু জাস্ট গুরুত্বটা আমি বোঝানোর চেষ্টা করছি, কারণ আমরা ক্লাসে তো হয়তো পুরা কোর্সে 50-60 ঘন্টা পড়বো, 40-50 ঘন্টা পড়ছি আমরা। এর মাধ্যমে তো আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটা শেষ করব হয়তো, কিছু কিছু মানে এত ডিটেইল আলোচনা তো হচ্ছে না, যতটুকু সম্ভব হচ্ছে আর কি। কিন্তু এগুলা তো আরো পড়াশোনার বাকি আছে, অনেক পড়তে হবে, আলোচনা করতে হবে। আগ্রহটুকু আমি জন্মানোর জন্য বলছি, মেইনলি ক্লাসের শেষের দিকের আলোচনা এটা। তো আপনি মনে করেন বিভিবি প্রাইভেট লিমিটেড কোম্পানির ওনার, মনে করেন এখন আপনার এখানে একজন সিএফও আছেন, উনি সব ফাইন্যান্স সবকিছু মেনটেন করেন। উনি আপনার 2019-20 কর্মবর্ষ শেষে উনার যেটা ব্যালেন্স শিট প্রিপেয়ার করলেন, ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করলে 2,05,000 টাকা প্রফিট হয়েছে। এটা দেখিয়ে উনি ওই 10% হারে ট্যাক্স আসছে কত, 25,000 টাকা, 2,05,000, 20,500 টাকা আসবে ট্যাক্স। এটা দিয়ে রিটার্ন সাবমিট করলেন, রিটার্ন প্রিপেয়ার করলেন, এবং ট্যাক্স কনসালটেন্ট যিনি আছেন আপনার কোম্পানির, উনিও এটা দেখে উনি সুন্দর করে রিটার্ন প্রিপেয়ার করলেন। অডিটর দেখলেন যে সবকিছু ঠিক আছে, অডিট রিপোর্ট দিয়ে দিলেন। এটা আপনার আইএএস আইএফআরএস কমপ্লায়েন্ট এবং ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, যেটা মঞ্জুরুল কাদের ভাই বললেন যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হলো ব্যালেন্স শিট, দিয়ে দিলেন রিটার্ন জমা আন্ডার সেকশন 82BB ইউনিভার্সাল সেলফে। আপনার এই রিটার্ন দেওয়ার সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট পেলেন, একটা সার্টিফিকেটও আপনার ট্যাক্স কনসালটেন্ট উঠিয়ে দিলেন। আপনি খুব খুশি, আপনার মানে 2019-20 কর্মবর্ষের তো আপনার ট্যাক্সের ঝামেলা শেষ, আপনি ব্যবসা করে যাচ্ছেন। হঠাৎ করে আপনার এই ফাইল অডিটে পড়লো, অডিটে পড়ার পরে এই ঘটনাটা ঘটলো, কিংবা এই ফাইল কোনো কারণে রিওপেন হলো। এটা আগামী 7 বছর আপনার রিস্কটা থেকে যাচ্ছে, পরবর্তী 6 বছর প্রায় অডিট কিংবা রিওপেনের রিস্কটা থেকে যাচ্ছে। রিওপেন হলো কিংবা অডিট হলো, হওয়ার পরে আপনার উপরে 10 লাখ টাকা ট্যাক্স হলো একটা বছরে, 10,20,000, যে জায়গায় আপনার প্রফিট 2,05,000 টাকা, একেবারে অ্যাকচুয়াল আপনি হিসাব করেছেন সবকিছু, যে জায়গায় প্রফিট 2,05,000 টাকা, আপনার কিন্তু এখানে আধা ঘন্টা ইনকাম কিন্তু এখানে বাড়ানো হয়নি, খেয়াল করে দেখবেন, শুধু এক্সপেন্স গুলা অগ্রাহ্য করা হয়েছে, ইনকাম বাড়ানো হয়নি। কিন্তু ইনকাম বাড়ালে তো আরো বাড়তো। তো হঠাৎ করে আপনি আপনার ফাইলটা অডিটে পড়ে আপনার ট্যাক্স হয়ে গেল 10,20,000 টাকা। ইতোমধ্যে আপনার কোম্পানির সিএফও আপনার কোম্পানিতে নেই, 2 বছর পরে হয়েছে। আপনার ট্যাক্স কনসালটেন্ট তো উনি আগেই আপনার কে সার্ভিস প্রোভাইড করেছেন এবং উনিও মানে ওনার পেমেন্ট নিয়ে গেছেন। তো এখন আপনি কোন ধরনের রিস্কটা আছে এখানে, আমরা যদি মানে রিস্ক ম্যানেজমেন্টের ইস্যুটা নিয়ে আসি এখানে, চিন্তা করেন যে কত বড় রিস্কে আছে আমাদের এসএমই সেক্টরের বিজনেস গুলা, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান কত বড় রিস্কে আছে। কারণ এটা তো আপনার পরবর্তীতে রিস্ক, এটার জন্য তো আপনি কোনো প্রভিশন করেননি, আপনি তো জানেনই না এখানে 10 লাখ টাকা আপনার ট্যাক্স আসতে পারে, 10,20,500 টাকা ট্যাক্স আসতে পারে। একজন ভালো ট্যাক্স অ্যাকাউন্টেন্ট যদি আপনার এই ফাইল ট্যাক্স অডিট করে, যেটা অন্যান্য কান্ট্রিতে করা হয়, আমাদের দেশেও হয়, কিছু কিছু কোম্পানিজ করে থাকে, যদি ট্যাক্স অডিট করে, তাহলে কিন্তু আপনাকে 2019-20 কর রিটার্ন সাবমিট করার আগেই বলে দেবে যে আপনি যে রিটার্ন সাবমিট করছেন আপনার এই এক্সপেন্স অ্যালাউ হবে না, এই জায়গায় আপনি প্রবলেমে পড়বেন, আপনার এখানে টোটাল ট্যাক্স এত টাকা অ্যাসেস হতে পারে, সো আপনাকে প্রভিশন হিসাবে ওই টাকাটা রাখতে হবে। যদি কোনো কারণে আপনার ফাইলটা অডিট হয় কিংবা রিওপেন হয়, তাহলে কিন্তু আপনার এই রিস্কটা আছে। আর যদি ধারাবাহিকভাবে আপনার 4-5 বছর এই ধরনের অবস্থা হয়, মনে করেন 5 বছর হলো এই ধরনের অবস্থা, প্রতি বছরই প্রায় 10-12 লাখ টাকা করে অ্যাড হলো, সেক্ষেত্রে তো আপনার এখানে কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার কিনা বিষয়টা জাকির ভাই? জি স্যার, এটা প্রচুর গুরুত্ব বহন করে, মানে এটার কোনো বিকল্প নাই। গুরুত্ব কতটুকু বুঝতে পেরেছেন? মানে জি স্যার। আমরা মানে প্র্যাকটিশনারদের কতটুকু সচেতন হওয়া প্রয়োজন বুঝতে পেরেছেন? প্র্যাকটিশনারদের
এমপ্লয়ারের কতটুকু সচেতন হওয়া প্রয়োজন, তার কোম্পানিতে একজন ট্যাক্সের প্রপার নলেজ সম্পন্ন মানুষ রাখা কতটুকু প্রয়োজন, কিংবা ভালো একটা ফার্মের অধীনে যাতে কমপ্লায়েন্সটা মেনটেন করা যায় কতটুকু প্রয়োজন এটা। তো ধন্যবাদ। আমি জাস্ট এই গুরুত্বটুকু আপনারা যাতে অনুধাবন করেন সেজন্য আমি শেষের অংশটুকু আলোচনা করলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ অন্যান্য আলোচনা কন্টিনিউ করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।